হচ্ছে ওনার কারেন্ট চলে গেছে, একটু পরে আসবে আর কি। আর বাকিরা তো আছে, তো শুরু করে দে। রেকর্ডিং মনে হয় তুই করতে পারবি না? হ্যাঁ, রেকর্ডিং করতে পারবো, এই জায়গায় সমস্যা নেই। আসসালামু আলাইকুম, কি অবস্থা দাদারা? এই তো। এই তো আলহামদুলিল্লাহ। তোর কি খবর? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, রাসেল শুরু কর। আচ্ছা, ঠিক আছে তাইলে। তো এসটিএল এর শুরুতে আমাদের যেটাই শিখতে হইব সেটা হলো যে কন্টেইনার, যে কন্টেইনার কয় ধরনের আছে, প্রত্যেকটা আলাদা টাইপেরই মোটামুটি শেখা লাগে আর কি। তো কন্টেইনার মূলত এখানে আছে তিন ধরনের: সিকোয়েন্স কন্টেইনার, অ্যাসোসিয়েটিভ, আর একটা হলো ডেরাইভড। তো সিকোয়েন্সের গুলারই প্রথমে দেখি নাকি। সিকোয়েন্সের মধ্যে এই জায়গায় ভেক্টর আছে, ডিকিউ আছে, লিস্ট আছে। সিকোয়েন্স কন্টেইনার মানে তো আমরা বুঝি সবাই নাকি। হ্যাঁ, বুঝতে পারতেছি। মানে এই যে এরকম সিকোয়েন্স থাকবো, সিরিয়াল থাকবো আর কি, 1 2 3 4 এমনি এমনি যাবো, অনেকটা এরকম এরে আর হইব কি। আর কি। হ্যাঁ, অনেকটা এরে বলতে মোটামুটি পুরাটাই এরে বলা যায়। পরে এরের কনসেপ্টটারে আরেকটু ডেরাইভ করে সামনের দিকে নিছে আর কি। তো ভেক্টর হইলো, মানে ভেক্টর জিনিসটা হইলো একটা অ্যারেই, আলাদা কিছু না, এরকম একটা অ্যারেই থাকবো। অ্যারের মধ্যে মূলত উপাদানগুলো শুরু হয় কেমনে, এরকম ভাবে শুরু হয় না। হুম। তো এই যে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়, আস্তে আস্তে সামনের দিকে যায়, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে। তো ভেক্টরের মানে 1 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হলো যে একটা সিকোয়েন্স আছে কন্টেইনারটার। 2 নাম্বার যে বৈশিষ্ট্যটা, এটা হলো আমরা যে সিতে যেই অ্যারে ইউজ করি, ওই অ্যারেটা তো আর ডাইনামিক্যালি আস্তে আস্তে বড় হইতে পারে না। মনে করো আমি 5টা উপাদান নিলাম প্রাথমিক অবস্থায়, অ্যারের সাইজ দিয়ে রাখছি 5। তো এরপরে তো আর আমি এর মধ্যে নতুন উপাদান রাখতে পারতাছি না, আবার নতুন করে অ্যারে নেওয়া লাগে। না নিয়া তো আর এক ইয়ারের তো এক্সটেন্ড করার কোনো সুযোগ নেই। তো ভেক্টরের মধ্যে এই কাজটা করা যাবে যে আমার অ্যারের সাইজ মনে কর এতটুক নিছি আমি, এখন আমার এতটুক ফিল আপ হয়ে গেছে। তো আমি কি করবো, এটারে আরো বড় বানাবো আর কি। তো এরকম হইব, তারপরে আরো বড় হইব, জিনিসটা এরকম হইব আর কি। তো আসলে জিনিসটা এরকম ভাবে বড় হইব না। জিনিসটা মনে কর প্রথমে ক্যাপাসিটি আছে একটা উপাদান রাখার। তো আমি যদি একটা উপাদান রাইখা ফেলি, ঠিক আছে, যখনই আমি দ্বিতীয় উপাদান ডাইনা রাখতে যাব, তখন ওর অলরেডি যেই সাইজ আছে এর ডাবল সাইজের আরেকটা অ্যারে ডিক্লেয়ার করব। ওই ডাবল সাইজেরটার মধ্যে সে প্রথমে যা কিছু ছিল এই সব কিছু রাইনা ঢুকাইব ফার্স্টে, আর বাকি যে খালি অর্ধেক থাকবো ওইটার মধ্যে নিয়ে পরে আমি যেটা মানে পুশব্যাক করতে চাইছিলাম সেই ডাইনা রাখবো। তার মানে আমার মানে প্রথমে মনে কর 4 সাইজের একটা ভেক্টর অলরেডি আছে আমার কাছে। এখন আমি 4টা ইন্ডেক্স ইউজ করার পরে যদি আরও ইন্ডেক্স ইউজ করতে চাই, তাইলে যখনই আমি এটার মধ্যে এক্সট্রা উপাদান অ্যাড করবো না, তখন এইটা তার ডাবল সাইজের আরেকটা ডিক্লারেশন করে ফেলবো। কইরা ওই ডাবল সাইজেরটার মধ্যে প্রথম অর্ধেকে আইনা আগেরটারটা সবগুলা ফিল আপ করবো, পরে এটার মধ্যে আইনা লাস্ট উপাদানটা অ্যাড করে দেবো। তো এটার দ্বারা যেটা হইতাছে যে আমার মানে একদম রান টাইমের মধ্যে ইয়াটা বড় হইতাছে, মানে এর সাইজটা আস্তে আস্তে বাড়তাছে। আমার ঠিক করে দেওয়া লাগতেছে না প্রথমেই যে 100টা ইন্ডেক্সই থাকবো, আমার প্রয়োজন অনুযায়ী ইন্ডেক্সটা আস্তে আস্তে বাড়বো আর কি। তো এই প্রয়োজন অনুযায়ী বাড়াটারে আমরা যদি এই যে ক্যাপাসিটি ধরি, যে অলরেডি তার কতটুকু ক্যাপাসিটি আছে এটা রাখার জন্য, কয়টা উপাদান রাখতে পারবো সর্বোচ্চ, এটাই যে এরকমভাবে বাড়ে। আমি যদি একটা ফিল আপ করে ফেলি তাহলে সে 2টার সমান ক্যাপাসিটি বানায়, 2টাও যদি ফিল আপ হয়ে যায় 4টার সমান বানায়, 4টা ফিল আপ হয়ে গেলে 8টার সমান বানায়। এরকমভাবে আস্তে আস্তে বড় করে আর কি, মানে ডাবল করে ফেলে। আর ডাবল করার সময় যেটা বললাম যে আগে যেই অ্যারেটা ছিল সেইটার ডাবল কইরা প্রথম অর্ধেকের মধ্যে
আগেরটারে আইনা সবগুলোরে কপি করে। তার মানে এই জায়গায় মোটামুটি অনেকগুলো অপারেশন হয়। যদি আমার কাছে 1000টা উপাদান থাকে এবং আমার সাইজ পরবর্তীতে আরও বাড়াই, তাহলে মনে কর ডিরেক্টলি 2000 সাইজ হইব, এবং প্রথম 1000টা উপাদান রে ওই 2000 সাইজের এর মধ্যে আইনা আবার একটা একটা করে ঢুকাইব। তার মানে এই জায়গায় মোটামুটি ভালো পরিমাণে কস্ট হইতাছে আর কি। তো এটার আরেকটা সুবিধা হলো যে আমার এর মধ্যে তো আমি সিরিয়ালি উপাদানগুলো ফিক্সডই করা থাকে যে 0 থেকে এত পর্যন্ত ইন্ডেক্সের মধ্যেই আছে, এর বাইরে আমি যাইতে পারতাছি না। এই জায়গার মধ্যে বাইরে যাইতে পারবো। আর সবচেয়ে বড় সুবিধা হলো যে আমি পিছনের দিকে মানে উপাদান ইনসার্টও করতে পারবো, ডিলেটও করতে পারবো। মনে করো আমার কাছে এই কয়েকটা উপাদান আছে, এখন আমি আরো নতুন উপাদান চাই, এগুলো এই যে পিছনে এরকম ভাবে অ্যাড হইব আস্তে আস্তে। বা আমি ডিলিট করতে চাইতেছি, পিছন থেকে আমি একটা উপাদানটা ডিলিট করে দিতে পারবো। এবং এই ডিলিট আর ইনসার্ট করার যে ইয়াটা, এটা অ্যারেতে যেরকম ওয়ানে করা যায়, মানে অ্যারের মধ্যে তো আর ডিলিট করা যায় না, এই জায়গা থেকে আর কি ওই ডিলিটের কাজটা করা যাবে। দুইটাই ওয়ান অপারেশনে হইব। তো ক্যাপাসিটির জন্য হ্যাঁ সামিন বল। আচ্ছা, ভেক্টরে তো মাঝখান থেকেও কি ডিলিট করা যায় ইটারেটর ইউজ করে? অবশ্যই ডিলিট করা যায়, কিন্তু মাঝখান থেকে ডিলিট করলে আসলে এটা অনেক কস্টলি একটা ব্যাপার হয়ে যায়। এটা একটু দেখাইতেছি দাঁড়া। তখনও কি ডিলিট আর ইনসার্ট ওয়ানে থাকে? না না না, শুধুমাত্র আমি পিছনে যখন ইনসার্ট করবো বা পিছনে ডিলিট করবো তখন সেটা ওয়ানে হইব। কিন্তু আমি যদি যাইয়া এই যে এরকম যদি থাকে ইয়াটা ভেক্টরটা, ভেক্টরটা মনে করো এতটুকু আছে, এখন আমি এই উপাদানটারে ডিলিট করতে চাইতেছি। তো ও কি করব, প্রথমে একটা অ্যারে বানাইবো, ওই অ্যারের মধ্যে এই উপাদান না, প্রথমে একটা অ্যারে বানাইবো, ওই অ্যারের মধ্যে এই উপাদানগুলারে রাখবো আর কি। না আমি তো একটু মানে প্রথমে একটা অ্যারে বানানোর দরকার নাই তো এই জায়গায়। মনে করো এই উপাদানটারে আমি ডিলিট করতে চাইতেছি, এটা ঠিক আছে। তো ও এইটারে ডিলিট করব বলতে এই জায়গার মধ্যে এই যে পিছনেরটারে এখানে রাখবো, পরেরটারে এখানে রাখবো, পরেরটারে এখানে রাখবো, এরকমভাবে কাজগুলো করব। প্রথমে এটারে ডিলিট কইরা পরে এই ইন্ডেক্সের মধ্যে পিছন থেকে একটা একটা করে নিয়ে আসব, মানে সবগুলারে এক ঘর সামনে আগায় দেব। তার মানে আমি যখন একবারে মাঝে ডিলিট বা ইনসার্ট করতেছি, বা প্রথম আর শেষ পজিশন বাদ, প্রথম তো এমনিতেই বাদ, শেষ বাদ দিয়া অন্য যে কোনো পজিশনে যদি আমি ইনসার্ট বা ডিলিট করতে চাই, তাইলে আসলে এটা উ এন অপারেশনই লাগবে ধরা যায়। ওয়ার্স্ট কেসে যায় এটা উ এন এর মধ্যেই যায় পড়ব। কিন্তু আমি যদি একদম পিছনে যায় ইনসার্ট বা ডিলিট করি, তাইলে সেটা উ ওয়ানে হয়ে যাবে। হ্যাঁ সামিন, এবার ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এই যে ভেক্টরের মনে করো ডিলিট করি ওইটাও ওএনএ যাবে নাকি? হ্যাঁ, সামনে থেকে ডিলিট করলেও ওএনএই যাব। তবে ভেক্টরে একটা সুবিধা আছে, একদম ফার্স্টের কোন উপাদানটা আছে এটা আমি অ্যাক্সেস করতে পারি ওয়ানে, এইটা একটা সুবিধা আছে। ওই যে এর মতো ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস করা যায়, যে কোনো উপাদানই আমি ওয়ানে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যদি মাঝে থেকে কোনো কিছু ডিলিট করি, তাইলে আবার ওই এর মতো অ্যাক্সেস করা যাবে না, তখন অবশ্যই ইটারেটর দিয়ে অ্যাক্সেস করতে হবে। ওই ক্ষেত্রে একটু প্রবলেম হয় আর কি। তো আমি যদি এর মানে ভেক্টর যে ডাইনামিক্যালি স্পেস অ্যালোকেট করে এটা যদি বুঝতে চাই, তাহলে এই যে এই জিনিসটারে এটারে রান করি আর কি। এটার মধ্যে আমি কি লিখছি, প্রথমে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম, সাইজ বইলা দেই নাই। তো এই ভেক্টরটার মধ্যে আমি কিছু উপাদান পুশ করতেছি, এই যে 32 পর্যন্ত প্রত্যেকটা উপাদানটা পুশ করব। এখন পুশ করার সাথে সাথে এটার সাইজ কত সেটা দেখবো, আর এটার এখন কি পরিমাণ উপাদান ধারণ ক্ষমতা আছে, ক্যাপাসিটি কতটুক সেটাও দেখবো। দুইটারই আর কি প্রিন্ট আউট দিলাম, তাইলে এটার আউটপুট কি আসে। এই যে
এটার আউটপুটটা যদি দেখি, এই যে প্রথমে আমার ক্যাপাসিটি ছিল 1, যখন আমি একটা উপাদান রাখে ফেলছি ক্যাপাসিটি ডাবল হয়ে গেছে। যখন এই দুইটাও ফিল আপ হয়েছে ক্যাপাসিটি তার ডাবল হয়ে গেছে। যখন 4 পর্যন্ত ফিল আপ হয়েছে ক্যাপাসিটি 8 হয়ে গেছে। 8 পর্যন্ত ফিল আপ হইলে 16, তারপর 32, এরকমভাবে আর কি সাইজটা ডাবল হইতেছে। আর সাইজটা ডাবল হওয়া মানে হইলো যেই বড় সাইজের ডাবল এর এটা নিল সে, ওই ডাবল এর মধ্যে প্রথম ছোট এর সবগুলো উপাদান ডাইনা কপি করতেছে। তার মানে এই জায়গার মধ্যে মোটামুটি ভালো পরিমাণ কাজ হইতাছে আর কি। এরকম আর কি জিনিসটা এরকম ভাবে হয়। আর এটা তো বললামই যে ইনসারশন আর ডিলিশন পিছন থেকে করলে ওয়ানে করা যায়। আরে এখন না যাই। আচ্ছা, তারপরে এই জায়গার মধ্যে আসি যে আমরা এই জিনিসগুলারে লেখি কেমনে। মনে করো আমি একবারে একটা খালি ভেক্টরে ডিক্লেয়ার করতেছি, তাইলে এটারে জাস্ট এরকম ভাবে লিখলে হইব যে ভেক্টর তো একটা মূলত মানে এই এসটিএল এর একটা ক্লাস, তো ওই ক্লাসের নামটা লেখা, এটা ডেটা টাইপ কি হইব, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে কি রাখবো সেটা লেখা, শুধু ভেক্টরের নাম দিলেই ডিক্লেয়ার হয়ে যায়। এখন অ্যারের মধ্যে আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করতাম এবং সেটার প্রত্যেকটা ইন্ডেক্সে ফিক্সড একটা ভ্যালু রাখতাম, তাহলে তো আমার পরে একটা লুপ চালায় ভ্যালুগুলারে ইনসার্ট করতে হইতো। এই জায়গার মধ্যে এই সবগুলা কাজ ইনিশিয়ালাইজেশনের মধ্যেই করা পসিবল আর কি। আমি এই যে একটা ভেক্টরের নাম দিলাম ভি, এবং এটার সাইজ বইলা দিলাম যে 4 সাইজের হইব, এবং ওই 4 প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 100 এই ভ্যালুটা ঢুকে যাব, এরকম হয়ে যাব আর কি। এই যে আমি এই জায়গার মধ্যে বইলা দিলাম যে এটার সাইজ হলো 5 এবং প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 100 এই ভ্যালুটা দিব। দিয়া সাইরা যদি আমি এখানে সি আউট দেই, যেহেতু 5 বইলা দিছি এখানে 5 লিখলাম। এই যে 5 সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার হয়েছে এবং প্রত্যেকটার ভ্যালু হয়ে গেছে 100, মানে আমার কোড লেখা কমতাছে আর কি, বেশি লিখতে হইতাছে না। তো তারপরে যদি আমি চাই অলরেডি আমার কাছে আরেকটা ভেক্টর আছে, ওই ভেক্টর থেকে আমি নতুন একটা ভেক্টর নেব, তাহলে ডিরেক্টলি আরেকটা ভেক্টর ডিক্লেয়ার করে আগের ভেক্টরটারে কপি করে বসায় দিতে পারি। কপি করার জন্য আমরা একটা উপাদান থেকে আরেকটা উপাদান যেমনে কপি করি, যে অনেকটা এরকম যে এ এর মধ্যে যদি আমি বি রে কপি করতে চাই এমনি লিখি না, তো আমার এ যদি একটা ভেক্টর হয়, বি যদি আরেকটা ভেক্টর হয়, এই যে এই সাইন দিয়া মূলত এ ভেক্টরের মধ্যে আমি বি ভেক্টর পুরোটারে কপি করে ফেলতে পারবো, মানে ইন্ডেক্স বাই ইন্ডেক্স নিতে হইব না আর কি। তো ইনিশিয়ালাইজ করলে যে এরকম ভাবে ইনিশিয়ালাইজ করা যাবে। আসলে এটা আবার বলতো এটা। আচ্ছা, মনে কর যে আমি এই যে একটা ভেক্টর ডিক্লেয়ার করলাম ইন্টিজার টাইপের এ নাম দিয়া, ঠিক আছে, আরেকটার নাম দিলাম বি। এখন আমার এ এর মধ্যে মনে কর কিছু উপাদান আছে, ঠিক আছে, বি এর মধ্যেও কিছু উপাদান আছে, এতে মনে কর উপাদান আছে 5টা, বিতে উপাদান আছে 10টা। এখন আমি এ এর মধ্যে নিয়ে বি রে রাইখা দিলাম, এটা লিখলাম, এ এর মধ্যে বি রে নিয়ে রাইখা দিলাম, তাহলে এ এর মধ্যে অলরেডি যা ছিল সব বেনিশ হয়ে যাব, বি যেই ভেক্টরটা ছিল সেইটার একটা কপি হয়ে যাব এর, আর বি এর মধ্যে অলরেডি যা আছে তা তো আছেই, এমনি থাকবো আর কি। ও হ্যাঁ, এখন বুঝছি জাস্ট ইনিশিয়ালাইজ করা আর কি, হ্যাঁ, অ্যাসাইন করার মতো আর কি। মানে একটার ভ্যালুগুলো অন্য ভ্যালুতে রাখছি। হ্যাঁ, আর যদি আমি একটা ভেক্টর ডিক্লেয়ার করি যেটার সাইজ বইলা দিলাম এই যে n সাইজের, তাহলে n সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার হবে এবং ইনিশিয়ালি প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে আমার 0 থাকবো। এমনি এর মধ্যে তো গার্বেজ ভ্যালু থাকে, সরাসরি যদি আমি বইলা দেই n সাইজ,
তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সে গার্বেজ ভ্যালু থাকে, কিন্তু এই জায়গার মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সে 0 থাকবে ইনিশিয়ালি। আমি যদি অন্য কিছু দিতে চাই কমা দিয়া এই যে এমনি লেখা দিলেই হবে, ওইটা চলে যাবে আর কি। আর ভেক্টর অ্যারের মতো অ্যাক্সেস করা যাবে, এটা তো প্রথমেই বললাম, এই যে এরকম ভাবে দাদা ভি অফ সামথিং। হ্যাঁ দাদা বলেন। আচ্ছা দাদা একটু উপরে জানতো, মানে ওই যে ইনিশিয়ালাইজ যে করলাম এটা তো পারেন একটু এখানে জানতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা, এই যে লাস্টেরটা দেখেন, এই যে আমরা এটা তো পারেন ইনিশিয়ালাইজ করে দিলাম না, যে এই ভেক্টরটার সাইজ হচ্ছে n। হ্যাঁ 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 এইরকম যদি ইনিশিয়াল করে দেই তাহলে মনে করেন আমরা এই নরমাল যে ইন্টিজার এর মধ্যে যেমন ইনপুট নেই, যেমন ai করে ইনপুট নিতে পারি, কিন্তু যদি আমরা এই nটা ইনিশিয়ালাইজ না করে দেই তখন পুশব্যাক ছাড়া আমরা দিতে পারি না, মানে এই ভেক্টরের মধ্যে কোনো ভ্যালু দিতে পারি না। এইটার কারণটা কি? এটার কারণ হলো যে ভেক্টরটা আসলে একটা ডাইনামিক অ্যারে, পিছনে এটা আস্তে আস্তে বড় হইব। এখন আমি তো জানি না যে এটা কতটুকু আছে। যদি আমি ইনিশিয়ালাইজ করে দিই যে এটা অ্যাটলিস্ট n পর্যন্ত থাকবো, তারপরে আরো বাড়াইতে পারবো, তো সে আর কি প্রথমে ইনিশিয়ালি ইন্ডেক্সগুলারে ফিক্সড করে নিল যে n পর্যন্ত আমি ইন্ডেক্সগুলারে ধরে ফেলছি। কিন্তু আমি যদি এটা না ধইরা নেই, তাহলে সে প্রথম অবস্থায় আমি যদি খালি ভেক্টর ডিক্লেয়ার করি এই যে এরকম ভাবে, তাইলে সে প্রথমটার মতন। মাত্র একটা ইন্ডেক্স নিছে, এরপরে আসলে কিছু এখনো মেমোরিতে সে দখলই করে নাই। তো যখনই আমি আচ্ছা। দ্বিতীয় উপাদানটারে পুশব্যাক করি, পিছনে অ্যাড করি, তখন সে দেখে যে তার জায়গা আরো দরকার, তখন সে আগের যেই জায়গা ছিল তার ডাবল পরিমাণ জায়গা নিয়া পরে পিছনে আরেকটা অ্যাড করে। এরকম ভাবে আর কি পিছনে আস্তে আস্তে বাড়াইতে থাকে। প্রথমে সাইজ 1 থাকে, পরে সাইজ 2 হয়, পরে 4, পরে 8, পরে 16, 32, এরকম ভাবে ডাবল হইতে থাকে আর কি। আর যদি ইনিশিয়ালাইজ করে দেই n সাইজ বলে, তাহলে ফিক্সড ভাবে n সাইজে দিয়া করে নেয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওইখান থেকে আমরা ওই এরর মতন নিতে পারি। এইটাই হ্যাঁ। হচ্ছে এর কারণ। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আর কি এরকম হইতাছে। সে তো প্রথমে ও। ইন্ডেক্স গুলা ইনিশিয়ালাইজ করি নাই, তাইলে ওই ইন্ডেক্সের মধ্যে ডিরেক্টলি আমি রাখবো কেমনে, এই কারণে আর কি তখন আচ্ছা। করা যায় না। আর দাদা ইনিশিয়ালাইজ করার পরও তো আমরা আবার রিসাইজ করে এটা চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই রিসার্চ করার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা, এই যে এটা তো বললামই যে দুইটা ভেক্টর যদি থাকে তাহলে একটাতে আরেকটারে ডিরেক্টলি এমনি কপি করে ফেলা যায়। হ্যাঁ মামুন বলো। বলতেছি যে উপরে ধরো একদম একটু উপরের পেজে যাও, আচ্ছা কাজে যেটা দিয়ে কোশ্চেন করছে আর কি, ওইখানে ঠিক আছে আমি পুশব্যাক করতে পারতেছি না, কিন্তু আমি কি আসলে রান টাইমে আর সাইজ বাড়াইতে পারবো? অবশ্যই রান টাইমে তো সাইজ অটোমেটিক বাড়বো, তুমি যেই পরিমাণ উপাদান পুশ করবা ওই হিসাবে ওর সাইজটা বাড়তে থাকবে। এই যে আমি তো এই কোডটারে রান করে দেখাইছিলাম। হ্যাঁ বুঝলাম না কি বললা। তাইলে পুশব্যাক কাজ করবো না দিন? পুশব্যাক তো অবশ্যই কাজ করব, পুশব্যাক যে কোনো টাইমেই কাজ করব, পুশব্যাক নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম কাজ করবো। দাঁড়াও আমি এই যে একটু বলতাছি। এই যে এই জিনিসটা কাজ করব না, এরেতে আমরা এমনি লিখি না সি ইন এ অফ এত আই নাম্বার পজিশনে যায় ইনসার্ট করতে, এমনি তো লিখি। এখন এই জিনিসটা আমি করতে পারবো না যদি ভেক্টরে এমনি আমি ইনিশিয়ালাইজ না করি। এই যে এরকম ভাবে ইনিশিয়ালাইজ না করলে আমি এরকম ভাবে উপাদান পুশ করতে পারবো না বা অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমার যদি উপাদানগুলো নেওয়া হয়ে যায়, মনে করো আমি 5টা উপাদান নিয়ে ফেলছি, তাহলে আমি এ অফ 4 এর অ্যাক্সেস করতে পারবো, 5-এর আগ পর্যন্ত যা আছে সেটির অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আগে তো আমার নেওয়া তো লাগবে। এখন আমি যদি এরকম ভাবে ডিক্লেয়ার করি, তাইলে আসলে ভেক্টরে প্রথমে মাত্র একটা ইন্ডেক্স নিয়ে ভেক্টর ক্রিয়েট করছে। এখন আমি 5 নম্বরে কি আছে সেটা তো আর দেখতে পারি না, কারণ আমার তো 5 নাম্বার সে নেয়ই নাই। কিন্তু আমি যখন এরকম ভাবে বইলা দিই n পর্যন্ত, সে প্রথম nটা ইন্ডেক্স অবশ্যই নিয়ে নিছে, এরপরে হালকা একটু বাড়ায়ও নিতে পারে। তো n পর্যন্ত যদি নিয়ে নেয় তাহলে তো আমি এরকম ভাবে অ্যাক্সেস করতেই পারবো, কারণ n পর্যন্ত অলরেডি তার কাছে আছে। আর আসলে সে কি পরিমাণ সামনের দিকে বাড়ায় এই জিনিসটা বোঝার জন্য এই যে এই কোডটারে রান করছিলাম আর কি। এই কোডটার মধ্যে মূলত কি করছি, প্রথমে এই যে এরকম ভাবে দেখো তোমার আস্তে আস্তে বাড়ছে আর কি, ক্যাপাসিটি বাড়ে, ক্যাপাসিটিটা ডাবল হইতে থাকে, এটাই আর কি। তো এই হলো মোটামুটি ভেক্টরের আলোচনা। আর ভেক্টরে আমাদের এসটিএল এর কন্টেইনারগুলোর যেই ব্যাপারটা আমাদের অবশ্যই জানা লাগবে সেটা হলো যে অপারেশনগুলোর কমপ্লেক্সিটি।
আমি যেই অপারেশনগুলো চালামো এগুলোর কমপ্লেক্সিটি কত সেটা জানা লাগবে। সামিনে কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কইছে যে আমি পিছনে যখন পুশব্যাক করি মানে অ্যাড করি অথবা ডিলেট করে ফেলি পিছন থেকে পপ ব্যাক করি, তখন আসলে কমপ্লেক্সিটি হলো U1, কারণ শুধুমাত্র পিছন থেকে ডিলেট হইতেছে অথবা পিছনে অ্যাড হইতেছে। কিন্তু আমি যখন মাঝে থেকে একটা উপাদানটা ডিলেট করি তখন কিন্তু সে মাঝেরটা ডিলেট করে এবং পিছনের প্রত্যেকটারে এক ঘর করে সামনে আগায় দেয়। তার মানে এর পিছনে যেই কয়টা আছে প্রত্যেকটার জন্য একটা লুপ চলে, এন সাইজের লুপ। তার মানে আমার কমপ্লেক্সিটি কিন্তু মাঝে থেকে বা সামনে থেকে ডিলিট করতে চাইলে ভেক্টরে কমপ্লেক্সিটি হলো UN, সামনে থেকে যদি ডিলিট করতে চাই, কারণ সামনেটা ডিলিট করে সবগুলার এক ঘর করে সামনে আগায় দিব সে। তো কমপ্লেক্সিটিগুলো আর কি জানা লাগবে। যে এখানে কিছু ফাংশন আছে যেগুলো আমরা ভেক্টরের জন্য ইউজ করতে পারবো। ডট ক্লিয়ার দিলে ভেক্টরের সাইজটা ক্লিয়ার হয়ে যাবে, মানে ভেক্টরে আর কিছু থাকবে না, সাইজ হয়ে যাবে 0। আর আমি যে কোনো উপাদানটা ইরেজ করতে পারবো ভেক্টর থেকে, মানে ডিলিট করতে পারবো। ধরো আমি 6 নাম্বার উপাদানটারে ডিলিট করতে চাই, আমার কাছে 10টা উপাদান আছে, আমি 6 নাম্বার ইন্ডেক্সের উপাদানটারে ডিলিট করতে চাই। 6 নাম্বার ইন্ডেক্স না, মানে 6 নাম্বার উপাদানটারে। তাইলে আমি এই যে ভি ডট বিগিন রে লেখা এর সাথে যদি ইন্ডেক্স নাম্বারটারে অ্যাড করে দেই তাইলে সে অত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটারে ইরেজ করে ফেলবো। এখন ইরেজ করার ক্ষেত্রে ওই কাজটাই করব, এর পিছনে যা কিছু আছে সবগুলার এক ঘর করে সামনে আগায় দেব, এই কাজটা করব আর কি। এখন ইরেজটা ওই স্পেসিফিক একটা উপাদানটা করা যায়, অনেকগুলারেও করা যায়, কত থেকে কত পর্যন্ত সেটাও বইলা দেওয়া যায়। সেটারে যদি বইলা দিতে চাই তাইলে এই যে আমি ভি ডট বিগিন দিয়া তার মানে ইটারেটরটা বইলা দিলাম যে এই জায়গা থেকে শুরু করবা, এই পর্যন্ত ডিলিট করবা। এইখানে লেখছি আমি প্রথম 3টার জন্য, শুরু থেকে প্রথম 3টা উপাদান ডিলিট করে দিব। এখন আমি এটাও বলতে পারি 3 থেকে 6 নাম্বারটা, তাহলে এই যে এখানে আমি +3 দিতাম শুরুতে, পরে +6 দিতাম, 3 নাম্বার থেকে 6 নাম্বার পর্যন্ত ডিলিট হয়ে যেত আর কি। এখন এই ডিলিটের কমপ্লেক্সিটিটা ইন্ডেক্স নাম্বার তো 0 থেকে শুরু হয় না? হ্যাঁ হ্যাঁ 0 এখানে থেকে যেমন শুরু 3 হয়। থেকে দিলে তো 4 থেকে 4 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালু ওগুলা ডিলিট হওয়া শুরু হইব। মানে আমি যদি 4+4 দেই তাহলে সে আসলে 5 নাম্বার উপাদানটা থেকে ডিলিট শুরু করব আর কি। এইখানে তো কিছু দেই নাই, এখন যেমন আপনি দিলেন না v.begin +3 পর্যন্ত, মানে ফার্স্ট 3 এলিমেন্ট, তাহলে তো এখানে প্রথম 4টা এলিমেন্ট ডিলিট হওয়ার কথা। না 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 ওইটা করব না, মানে আমি বলতাছি আর একটু ক্লিয়ার করা, শুরুটা করব এই যে এত নাম্বার থেকে, এখানে কিছু দেই নাই, তার মানে এখানে 0 আছে, ভি ডট বিগিন থেকে শুরু করব। ভি ডট বিগিন হলো প্রথম উপাদানের ইন্ডেক্স রে পয়েন্ট করতেছে, যে ইটারেটরটা সেটা প্রথম ইন্ডেক্সটারে পয়েন্ট করতেছে। এই যে যদি এরকম ভাবে আঁকি তাহলে ভি ডট বিগিন মানে হলো এটা, কিন্তু ভি ডট ইন্ট হলো এই যে আমার শেষটার পরেরটা, ঠিক আছে? আমার যেই জায়গায় শেষ হয়েছে তার পরেরটারে পয়েন্ট করে ভি ডট ইন্ট, আর ভি ডট বিগিন পয়েন্ট করে একদম প্রথমটারে। তাইলে যদি আমি +3 দেই তাইলে সে 3 এর আগ পর্যন্ত গুলারে ডিলিট করব, 3 নাম্বারটা ডিলিট করব না, ঠিক আছে? এবার ব্যাপারটা তাহলে আসলে এটা b.end হওয়ার কথা না? আচ্ছা হ্যাঁ দাদা এখন ক্লিয়ার হয়েছে, বুঝছি। আচ্ছা আমি তো পুরাটা ডিলিট করতে চাইতাছি না, আমি চাইতাছি প্রথম 3টারে ডিলিট করতে, এই কারণে আমি +3 লিখছি। আমি যদি পুরাটা ডিলিট করি তাহলে ভি ডট ইন্ট লিখে দেব, এই আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আর পুশব্যাক যে করলে তো ওইটা হ্যাঁ, রাখ হ্যাঁ। পর্যন্ত। হ্যাঁ ওইটা রাখ পর্যন্ত। পুশব্যাক যদি করি তাহলে তো পিছনে অ্যাড হইব কমপ্লেক্সিটি U1, কিন্তু এই ইরেজার কমপ্লেক্সিটিটা আমি যখন ডিরেক্ট ইটারেটর বইলা দেই অথবা এত থেকে এত পর্যন্ত বইলা দেই সবগুলোর ক্ষেত্রে UN টাইপের। ক্লিয়ারের কমপ্লেক্সিটি U1 ও না, ক্লিয়ারের কমপ্লেক্সিটি U1 না, তো এটা লিনিয়ার, মানে হলো আমার যেই পরিমাণ সাইজের ভেক্টর আছে পুরাটার এসে ডিলিট করব, তার মানে আমার n পর্যন্ত একটা লুপ তো দরকার। তার মানে আমি ক্লিয়ার যখন ডাক দিব তখন আসলে আমার n সাইজের একটা লুপ চলবে, n সাইজের যদি ভেক্টর থাকে, এরকম আর কি। এই পুশব্যাক অথবা পপব্যাক দুইটাই করা যাবে U1 এ। পিছনের উপাদানটা কি সেটা আমি U1 এ জানতে পারি ভি ডট ব্যাক দিয়া, মানে একদম লাস্ট উপাদানটা কি, সামনের উপাদানটা কি এটা ভি ডট ফ্রন্ট দিয়া জানতে পারবো। আর ভেক্টরটা খালি কি না সেটা এই যে এমটি দিয়া চেক করতে পারবো।
আর সাইজ কত এটা সাইজ দিয়ে বলতে পারবো। এই সবগুলোর কমপ্লেক্সিটি U1, শুধুমাত্র ওই ইরেজ আর ক্লিয়ার দুইটার জন্য UN এ যাইতেছে আর কি। তারপর আরেকটা স্পেশাল বুঝলাম। ভেক্টর আছে। স্পেশাল ভেক্টরটা হলো যে আমি বুল টাইপের একটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি। এই যে আমি যখন বিট মাস্কিং করতে যাই তখন এরকম লাগে আর কি, যে আমি বুল টাইপের নিলাম। বুল টাইপের নেওয়া মানে কি, সে প্রত্যেকটার জন্য মাত্র 1 বাইট করে জায়গা নিল, ঠিক আছে? 1 বাইট করে প্রত্যেক ইন্ডেক্সের জন্য জায়গা নিব, তার মানে জায়গাটা অনেক কমে যাইতেছে। আর এই যে আমি এই ভেক্টরের নাম ডট ফ্লিপ দিয়া ওই প্রত্যেকটা ইন্ডেক্সে যেই উপাদানগুলো ছিল সেইগুলোর আমি ফ্লিপ করে দিতে পারবো। মানে যদি 0 ছিল 1 বানায় দিতে পারবো, 1 ছিল 0 বানায় দিতে পারবো। আমার লুপ চালায়া পরে আলাদা আলাদা করে চেঞ্জ করা লাগবে না আর কি। এটা হলো ফ্লিপের সুবিধা। আর বুল টাইপের নিলে শুধুমাত্র ওইখানে 0 আর 1ই রাখা যাবে, আর কিছু রাখা পসিবল না, ঠিক আছে? তো এই হলো মোটামুটি ভেক্টরের আলোচনা। সামনের দিকে যাই। ইটারেটর জিনিসটারে তো আরেকটু ক্লিয়ার করা বলি, দাঁড়ান। এই যে ইটারেটরের ব্যাপারটা হলো এরকম, একটু আইকাই দেখাই। এই যে আমার কাছে এরকম একটা অবস্থা আছে। এই যে আমার কাছে একটা ভেক্টর আছে, এখানে 3টা ইন্ডেক্স আছে অলরেডি। তো এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এর হিসাবে যদি আমি যাই, কিন্তু এর হিসাব ছাড়া যদি যাই তাহলে আমি আসলে, যেহেতু এটা একটা ডাইনামিক অ্যারে, আমি পয়েন্টার দিয়া এই জিনিসটারে মানে ট্রাভার্স করতে পারবো। এই দিক থেকে এইদিকে যাইতে পারবো, অথবা এই দিক থেকে এইদিকে যাইতে পারবো, মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া পসিবল আর কি। এখন এটা বোঝানোর জন্য আমার একদম শুরুর যেই পয়েন্টারটা, সেটারে আমি মানে ইটারেটর হলো পয়েন্টার টাইপের একটা ক্লাস বলা যায় আর কি। ওইটার কাজ হলো যে পয়েন্টারের মতো যে কোনো একটা জায়গায় পয়েন্ট করে থাকবে। আমি 0 নাম্বার ইন্ডেক্সটারে পয়েন্ট করতে চাইলে এরকম লিখবো আর কি, যে ভি ডট, এই যে বিগিন। ভাই লিখতে এত কষ্ট হইলি, এই ভি ডট বিগিন লিখলে আমার মূলত ওই কাজটা হইব আর কি। আচ্ছা, এটা কলমের দিকে হইতাছে। তো ভি ডট বিগিন লিখলে আমার একদম প্রথম যে ইন্ডেক্সটা সেইটারে সে পয়েন্ট করে থাকবো ইটারেটরটা। কিন্তু আমি ভি ডট ইন্ট যখন লিখবো তখন এটা আমার লাস্ট উপাদানের পরেরটারে পয়েন্ট করে থাকবো। তো আমি যখন একটা লুপ চালাই ভি ডট বিগিন থেকে ইন্ট পর্যন্ত, সেইটা আসলে এই ইন্টের আগ পর্যন্ত যাই শেষ হয়, ঠিক আছে? ইন্ট পর্যন্ত আসলে যায় না, কারণ আমি কন্ডিশনটা তো এমনি লিখি না যে ইটারেটর নট ইকুয়ালস টু ভি ডট ইন্ট। ভি ডট ইন্ট যখন হয়ে যায় তখনই সে ব্রেক করে ফেলে, তখন আর ওইদিকে যায় না, ঠিক আছে? এটা হলো মূলত ইটারেটর। এখন ইটারেটর বিভিন্ন টাইপের আছে। এই যে এই জায়গার মধ্যে একটা জিনিস কিন্তু একটু ভুল দেখাইছে আমার কাছে। যদি রানিং 3টা ইন্ডেক্স থাকে এবং 3টা ইন্ডেক্সে আমি ভ্যালু রাখি, তাহলে ভি ডট ইন্ট আসলে এইটার ইটারেট করে না, এর পরেরটার ইটারেট করে। একটু চিত্র দিতে হয়তো ভুল করে লাইছে। এখন এই ইটারেটরগুলো বিভিন্ন টাইপের আছে। ইনপুট ইটারেটর আছে, আউটপুট 2 টাইপের ইটারেটর আছে, এবং এইগুলার টাইপ হলো মূলত 3টা: ফরওয়ার্ড ইটারেটর, বাই ডিরেকশনাল, র্যান্ডম। এই প্রত্যেকটা টাইপ সম্পর্কে ওই যে c++.com এর মধ্যে আলাদা আলাদা লেখা আছে যে আসলে কোনটায় কি কাজ করে। আমি রিভার্স ইন্ট মানে ভি ডট আর বিগিন তারপর আর ইন্ট আছে না, এরকম দেখছি তো আমরা যে এরকম ইটারেটর আছে। তো এই টাইপের ইটারেটর আছে আর কি, বিভিন্ন টাইপের। ইটারেটর দিয়া এলিমেন্ট অ্যাক্সেস করতে হলে এই যে আমার এরকমভাবে লেখা লাগে, এই যে একটা হাইফেন দিয়া তারপরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া লাগে আর কি। এরকমভাবে দিয়া ইটারেটর দিয়া আর কি এলিমেন্টগুলোর অ্যাক্সেস করা যায়। ইটারেটর তো মোটামুটি কমন, এটা আমরা সবাই বুঝি। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে, যে মেম সেট। এই মেম সেট আমরা তো মোটামুটি সবাই করতে পারি নাকি?
হ্যাঁ দাদা পারি। আচ্ছা, এখন এই ম্যাম সেটটা মূলত তখনই প্রবলেম হয় যখন আমরা 0 অথবা -1 বাদ দিয়ে অন্য কিছু দিতে যাই। অনেক বড় ভ্যালু একটা দেওয়া যায়, 127 নাকি সামিন 127 না ওইটা? হ্যাঁ 127 একটা আরেকটা কি যেন ছিল দাদা বলছিল যে পরে বলবো। 127 হইতেছে যে সবগুলো ইন্ডেক্সের মধ্যে অনেক বড় একটা ভ্যালু রেখে দিবে, আর 129 হইতেছে যে সবগুলো ইন্ডেক্সে অনেক ছোট একটা ভ্যালু রেখে দিবে। আচ্ছা, এই যে এই কাজগুলো হয়। এখন ম্যাম সেট দিয়া যখন আমরা লিখি তখন ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আসলে ম্যাম সেট ইজিলি করা যায়, কিন্তু টু ডাইমেনশনালে করতে চাইলে অনেকের একটু প্রবলেম হয় বা সিনট্যাক্স মনে থাকে না। কিন্তু কমপ্লেক্সিটিটা আসলে ওই রকমই না, এন টাইপেরই না সামিন। না, বুঝি নাই তোর কথাটা। মানে মেম সেট যে আমরা করি, মনে কর যে 100 সাইজের একটা অ্যারে, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে কিছু ভ্যালু রাখবো, তাইলে এটার কমপ্লেক্সিটিটা হ্যাঁ কত দাঁড়ায়? এনই তো থাকে নাকি? হ্যাঁ, ওইটার সাইজ পর্যন্তই থাকে। হ্যাঁ হ্যাঁ, তাইলে মেম সেটটা আমরা ইউজ করি মূলত লিখতে যাতে সুবিধা হয়, আমার লুপ টুপ লেখা লাগে না, ঠিক না? তো এই কাজটাই আসলে আমি মেম সেট না কইরা এসটিএল এর ফিল আছে একটা অ্যালগরিদম, শুধু ফিল লেখা ইটারেটরের মাধ্যমে, যেহেতু আমার কন্টেইনারগুলো তো সব ইটারেটর দিয়ে অ্যাক্সেস হইবই, তো কন্টেইনারগুলারে আমি ওই রকমভাবে ফিল করে দিতে পারি। মনে কর যে আমি লিখলাম ফিল ভি ডট বিগিন কমা ভি ডট ইন্ট, তারপরে কমা দিয়া যেই ভ্যালু দিয়া ফিল করতে চাইতেছি, 0 লেখা দিলাম, 0 দিয়া ফিল হয়ে গেল প্রত্যেকটা ইন্ডেক্স। আবার মনে কর যে আমি 5 দিয়া ফিল করতে চাইতেছি, 5 লেখা দিলে আচ্ছা 5 দাদা ঢুকে এই যাবে কাজটা তো আমরা সবগুলোতে। হচ্ছে আপনার ওই গ্লোবালি ডিক্লেয়ার করলেও করতে পারি। আচ্ছা, জিরো যদি মান রাখতে চাই তাহলে গ্লোবালি ডিক্লেয়ার করলেও তো করতে পারি। গ্লোবালি তো শুধুমাত্র 0-র ক্ষেত্রে কাজ করব, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে না শুধু জিরো যদি করতে চাই তাহলে গ্লোবালি ডিক্লেয়ার করা করতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ রাসেল ভেক্টরের কিন্তু আলাদা একটা ফাংশন আছে যেটা দেখাইছিল, যে কন্টেনারের মধ্যে যে কোনো একটা ভ্যালু, সবগুলা ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু সবগুলা ইনডেক্সে ঢুকাই দিবে। আমরা এই হ্যাঁ হ্যাঁ। সেট ভেক্টরের বিপরীতে ওটা ইউজ করতে পারি না? আচ্ছা, তুমি যেটা বলতাছো ওইটা ইউজ করতে পারি, কিন্তু আমার কাছে এখন মনে করো একটা অলরেডি, এই যে আমি এই এই কথাটাই বলতাছো না, যে আমি একটা 5 সাইজের একটা ভেক্টর নিলাম, প্রত্যেকটা ইন্ডেক্সে 100 রাখা হ্যাঁ দিলাম, এটা তো আমি ইনিশিয়ালাইজেশনের সময় করলাম। এখন মনে করো আমার কাছে ভেক্টর নাই, অন্য কিছু আছে, তখন তো আবার ওইটার জন্য নিয়মগুলো একটু চেঞ্জ হইব, ঠিক না? তো আমি ফিল যেটার কথা বলতাছি, এটা মূলত এই টাইপের সিকোয়েন্স কন্টেইনার যেগুলো আছে, ভেক্টর, ডিকিউ, লিস্ট অথবা অ্যারে, প্রত্যেকটার মধ্যে কাজ করব। ঠিক আছে, আমি জাস্ট এমনি লিখবো আর কি, যে এরকমভাবে লিখবো যে ফিল, এখানে ভি ডট বিগিন লিখলাম, কমা দিলাম, ভি ডট ইন্ট লিখলাম, কমা দিলাম, মনে করো আমি এই 34 এই ভ্যালুটারে প্রত্যেকটা ইন্ডেক্সে রাখা দিতে চাইতেছি, এই যে এতটুকু লিখলেই এনাফ। আমার যে ফর লুপটা লেখার দরকার ছিল সেটা আর লিখলাম না, এরকমভাবে দিয়া ফেললাম আর কি। ফিল কি এরর ক্ষেত্রে কাজ করবে? হ্যাঁ, এর ক্ষেত্রেও কাজ করব। আমি এখানে এর মধ্যে ম্যাম সেটে যেমন লিখি এরকম আর কি, এখানে লিখলাম প্লাস ওই এন টাইপের আর কি, মনে করো এন সাইজের যদি এরে হয় এরকমভাবে লেখা দিলাম, প্রত্যেকটার মধ্যে 34 ঢুকবো। এটা হলো সুবিধা। আর আরেকটা সুবিধা আছে যে আমি যখন 2Dর ক্ষেত্রে কাজ করব তখন জাস্ট একটা ফর লুপ লিখলাম, যে এরকম এইখানে ফিল করে দিলাম আর কি, এই যে এই জায়গার মধ্যে মনে কর ফিলের বাকি পার্টটা লেখা দিলাম। ওই 2D যেই ভেক্টর আছে বা 2D আছে ওইগুলোর ক্ষেত্রে ফিল এরকম ভাবে লেখা ফেলা যাবে। আচ্ছা, আর এখানে ওই একটা ম্যাম ম্যাম সেটের সুবিধা আছে যে ম্যাম সেটে আমি 2D 3D যাই করি, আমার আর লুপ লেখা লাগে না আর কি, ওটাতে দিলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে আমি এই জায়গার মধ্যে একটু লেখা রাখছি যে এই যে এখানে ম্যাম সেট আমরা যখন 2D এর মধ্যে করি তখন আসলে কেমনে করি, এরকম ভাবে লিখি না হ্যাঁ সামিন? এই যে এরকম ভাবে লিখি আর কি,
তো যখন 2 ডাইমেনশনাল অ্যারেতে লিখি বা আরেকটু ঘুরায় লিখলে এই যে এমনি লিখি, তো এই ইন্ডেক্সটা আর কি মনে রাখতে একটু প্রবলেম হয়, এটাই আর কি ঝামেলা। তো ওই ঝামেলাটা কাটানোর জন্য এই যে রো বরাবর কলাম বরাবর কোনটা রো আছিল কোনটা কলাম আছিল এগুলা নিয়ে একটু প্যাচ লাগে আর কি। এই যে এখানে আবার এর 0 নাম্বার ইন্ডেক্সে লেখা লাগে। মূলত হ্যাঁ, এটা ঠিক আছে। সুবিধাটা আর কি, সুবিধাটা সবচাইতে বেশি হলো যে মেম সেটের মধ্যে কিছু লিমিটেশন আছে যে সব ভ্যালুর ক্ষেত্রে কাজ করতেছে না, শুধুমাত্র স্পেসিফিক কিছু ভ্যালুর ক্ষেত্রে কাজ করব, -1 0 বা অনেক বড় একটা ভ্যালু এগুলোর ক্ষেত্রে। কিন্তু এই ফিল্ডটা সব জায়গায় কাজ করব আর লেখাটাও অনেক ইজি। 1 ডাইমেনশনের জন্য তো আমি ডিরেক্টলি এমনি লেখা ফেলবো, আর 2 ডাইমেনশন হইলে জাস্ট এই যে একটা ফর লাগাইয়া পরে লেখা দিলাম, শেষ। আর এটা যে কোনো ভ্যালুর ক্ষেত্রে সুন্দরভাবে কাজ করব, কোনো লিমিটেশন নাই, কোনো ঝামেলা নাই আর কি। আসলে এই ফিল্ডটা কি কোনো এসটিএল না, এটা কি আলাদা? এই ফিল্ডটা তো আগে কখনো দেখি নাই। ফিলটা হলো এসটিএল এর একটা অ্যালগরিদম, যেই অ্যালগরিদমটা এরকমভাবে ডিজাইন করা, এটা বিভিন্ন কন্টেইনারের মধ্যে কাজ করব আর কি। ভেক্টরের মধ্যে কাজ করব, বিভিন্ন ডিকিউ এর মধ্যে কাজ করব, এরকম বিভিন্ন ইয়ার মধ্যে কাজ করব আর কি। এর মধ্যেও কাজ করব। এই যে যেমন লেখা দেখাইলাম আর কি, যে আচ্ছা, এরকম ভাবে আপনি ফিল করে দিতে পারবেন আর কি ইন্ডেক্স গুলারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি ভেক্টরটারে দেখলাম। এখন আসি লিস্টের মধ্যে। লিস্ট হলো ওই ভেক্টরের মতোই আরেকটা সিকোয়েন্স কন্টেইনার, এটার মধ্যে এরকম ইন্ডেক্সই থাকবো। লিস্ট তো তার নাম থেকেই বোঝা যাইতেছে যে লিস্টের মধ্যে এরকম একটা লিস্ট ক্রিয়েট হইব, ঠিক না? এর বাইরে তো আসলে আর কিছু হওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু এই লিস্টটার দুই দিকেই লিঙ্ক করা আছে। দুই দিকে লিঙ্ক করা বলতে বুঝাইতেছি আমি এই যে প্রত্যেকটা ইন্ডেক্স, এটা ভেক্টরের মতো মানে ওই রকম সিকোয়েন্সিয়াল না যে আমি মেমোরিতে জিরো থেকে মানে মেমোরির নির্দিষ্ট একটা অ্যাড্রেস থেকে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে সবগুলারে নিয়ে নিছি, এরকম নেই। আমি মেমোরির মধ্যে স্পেসিফিক কিছু কিছু জায়গা নিছি। তো আমি যেই জায়গাগুলারে নিছি ওই জায়গাগুলারে এইরকমভাবে নিছি যেখানে 3টা পার্ট আছে। আমার প্রত্যেকটা ইন্ডেক্স, এই যে এরকম একটা ইন্ডেক্সের মধ্যে এরকম 3টা পার্ট আছে। এটা হলো হেড, আর এটা হলো টেল। একটারে বলতেছি আমি হেড, আরেকটারে বলতেছি টেল, আর এটারে বলতেছি ভ্যালু, ঠিক আছে? আমার প্রত্যেকটা ইন্ডেক্সে এরকম 3টা জায়গা আছে। মানে লিঙ্ক লিস্টের মধ্যে কি হয় যে লিঙ্ক করা থাকে, এটার পরে সে কোনটাতে যাইব এটা লিঙ্ক করা আছে, তারপরে কোনটাতে যাইব সেটাও লিঙ্ক করা আছে, কিন্তু সবগুলা একই সিরিজে নাই। এই লিস্টটা মূলত এই ডাবল লিঙ্ক লিস্ট দিয়া বানানো, যার কারণে আমার এরকম একটা লিস্ট পাইতাছি, ঠিকই দেখতে আমার ভেক্টরের মতো লাগতাছে, কিন্তু আসলে ওইটা ভেক্টরের মতো সিরিয়ালি মেমোরিতে জায়গা নেয় নাই। এটার দ্বারা কি সুবিধা হইব? এটার দ্বারা অনেক বড় একটা সুবিধা পাবো আমরা, যে সামিন তুই যেটা বলছিলি যে ভেক্টরে আমি মাঝে যদি একটা উপাদানকে ইনসার্ট বা ডিলিট করি তাইলে আমার কমপ্লেক্সিটি দাঁড়াইতেছে কত? ও এন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আমি যখন লিস্টের মধ্যে মাঝে যাই ইনসার্ট বা ডিলিট করব তখন আমার ও এন লাগবে না। এটাই হলো সুবিধা, অনেক ফাস্টার এই কাজটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে লিমিটেশন আচ্ছা, একটাই মানে থাকবে, কত কমপ্লেক্সিটি? এই যে কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি তৈব। কিন্তু এই জায়গার মধ্যে লিমিটেশন একটাই থাকবো যে আমি ভেক্টরের মতো অ্যারে যেরকম ভাবে অ্যাক্সেস করতাম, ইন্ডেক্স অফ এত ইন্ডেক্স অফ এত, কিন্তু এই জায়গার মধ্যে এটা করতে পারবো না। এই জায়গার মধ্যে আমার ইটারেটর দিয়াই পুরাটা ট্রাভার্স করতে হবে। পুরাটা যদি আমি ট্রাভার্স করতে চাই তাহলে আমার অবশ্যই ইটারেটর ইউজ করতে হবে। এটা হলো সীমাবদ্ধতা। কিন্তু আমি মাঝে যে কোনো কিছু ডিলিট করা যে কোনো জায়গা থেকে বাইন্ডা ইনসার্ট করা ওইটা আমি ইজিলি করে ফেলতে পারবো। কারণটা কি? কারণটা হলো এরকম যে আমার কাছে এই যে আমার কাছে তো এইরকম ভাবে ইন্ডেক্সগুলো আছে, ঠিক না? প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 3টা জায়গা আছে। এটা হলো আমার ওই ভ্যালুর জায়গা, আর এটা হলো হেড, এটা হলো টেল, এরকম। তো এটা মনে কর যে পরেরটা, এখানে আরেকটা ভ্যালু আছে। এখন এটার সাথে এটা এরকম ভাবে লিঙ্ক করা ছিল না,
এটার সাথে তারপর একটা লিঙ্ক করা ছিল, এরকমভাবেই তো লিঙ্ক করা ছিল। এখন আমি যদি একটা ইটারেটর দিয়া বইলা দেই তুমি এত নাম্বার এরপরে নিয়া নতুন একটা ভ্যালু অ্যাড করে দাও, তাহলে সে এই জায়গার মধ্যে আরেকটা এরকম ঘর বানাইবো। ঠিক আছে, এই যে এরকমভাবে একটা নতুন ঘর নিল। এখন এই যে এই লিঙ্কটা এমনে ছিল, এই লিঙ্কটারে এটা বাদ দিয়া এই লিঙ্কটারে এনও দিল, এই জায়গার মধ্যে আয় না, তারপর এইখান থেকে নিয়ে আবার ওইখানে লাগাই দিল, তাইলে তার আসলে খুব বেশি কাজ করতে হইতাছে না, ঠিক না? সব কিছুরে সরাইয়া আইনা বসাইতে হইতাছে না, বা সব কিছুরে পিছনের দিকে টানতে হইতাছে না, সামনের দিকে আনতে হইতাছে না। এটা ভেক্টরের চেয়ে ফাস্ট কেন? এটা ভেক্টরের চাইতে ফাস্ট এই কারণে যে আমি মাঝে যে ও, ইনসার্ট বা ডিলিটটা করতেছি, ভেক্টরে আমি মাঝে একটা উপাদান ডিলিট করলে কি করতাম, মাঝে থেকে ডিলিট করে ওই যে পিছনের সবগুলারে এরপরে একবার করে সামনে সবগুলারে- আনতাম। হুম, কিন্তু এখানে তো আমার সবগুলারে নিয়ে টানাটানি করতে হইতাছে না, শুধু যেই জায়গায় ওই জায়গায় এই লিঙ্কগুলারে চেঞ্জ করে দিলেই হইতাছে। এইখানে লিঙ্ক ছিল, এটারে আমি সরাই আইনা এখানে দিলাম, আর এইখান থেকে নিয়ে ওইখানে লাগাই দিলাম, এই কাজটাই হইতাছে। তো এই কারণে এটা U1 এর মধ্যে ইনসার্ট বা ডিলিট করে দিতে পারবো আর কি। যখন আমরা ইটারেটর আর দিয়া তবে লিস্টের পয়েন্ট যে করব। সাইজটা আছে এটা তো আর ভেক্টরের মতন ডাবল হয় না, এটা আমরা যে কোনো সময় একটা একটা করে পুশ করতে পারবো লিস্টের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, লিস্টের যে ফাংশনগুলো এই আছে মেমোরি ওইগুলো স্পেসের ইউজ দিক করা দিয়ে এটা যাবে অনেক আর কি। অনেক বেনিফিশিয়াল। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই। অর্থাৎ এটা ভেক্টরের মতো ওইরকম ভাবে ডাবল ডাবল জায়গা নেওয়ার কোনো কাহিনী নাই আর কি। হ্যাঁ, অনেক স্পেসও বাঁচবো আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো এই যে পরের পয়েন্টটাও তো মোটামুটি ব্যাখ্যা করলামই, যে আমরা ভেক্টরে যখন ইনসার্ট বা ডিলিট করি তখন আসলে কি কাহিনী হইতাছে, যে মাঝে থেকে ডিলিট করলে পুরাটা চলে আসতেছে আবার, এই আর কি। এখন লিস্টের মধ্যে আমি এখানে কি লেখা রাখছিলাম এটা একটু দেখি। এই যে লিস্টের সুবিধা হলো যে আমি সব দিক থেকে উপাদানগুলারে পুশ করতে পারবো, পপ করতে পারবো, সামনে আয়না অ্যাড করতে পারবো, পিছনে আয়না অ্যাড করতে পারবো, মাঝে আয়না অ্যাড করতে পারবো, সব জায়গায় অ্যাড করতে পারবো। এটা হলো সুবিধা। আর এই প্রত্যেকটা অ্যাডের কমপ্লেক্সিটি থাকবো কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি। এই যে ইনসার্ট অথবা ডিলিট এগুলো আসলে কনস্ট্যান্ট টাইমেই হইব। তবে অনেকগুলো উপাদানটা যদি আমি একসাথে ইনসার্ট বা ডিলিট করতে চাই তখন যতগুলা করতেছি অতগুলার পরিমাণ কমপ্লেক্সিটি থাকবো আর কি। এনটা উপাদান করলে এন সাইজ হয়ে যাব কমপ্লেক্সিটি। আচ্ছা, এই যে ইনিশিয়ালাইজ কেমনে করি? ইনিশিয়ালাইজ মোটামুটি পুরাপুরি ভেক্টরের মতোই। ভেক্টরের মধ্যে যেরকম খালিটারে এমনি করতাম, সাইজ বইলা দিয়া প্রত্যেকটাতে এরকমভাবে দিতাম, বা আরেকটারে কপি করতাম, এই যে এরকমভাবে। তো এটার মধ্যে যে ফাংশনগুলো আছে পিছনের উপাদানটা অ্যাক্সেস করার লিগে, সামনেরটা অ্যাক্সেস করার জন্য এই ফ্রন্ট ক্লিয়ার করতে হইলে আমার তো অবশ্যই পুরাটারে ডিলিট করতে হইব। এই কারণে কমপ্লেক্সিটি লিনিয়ার থাকবো। লিনিয়ার মানে হলো এন সাইজের আর কি। খালি আছে কিনা এটা চেক করতে পারি, ইরেজ করতে পারি কোন উপাদানে আছে। যদি ওই উপাদানটারে ডিরেক্টলি ইরেজ করি তাহলে এটা কনস্ট্যান্ট টাইমে হইব। আর যদি আমি নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত করতে চাই, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে এই ইটারেটর থেকে শুরু করে ওই ইটারেটর পর্যন্ত, তাইলে এই প্রত্যেকটা ইটারেটরের জন্য এর ভিতরে যেই কয়টা আছে ওই সাইজের জন্য কমপ্লেক্সিটি অতটুকু দাঁড়াইব আর কি। আর পিছনে তো পুশ ব্যাক করতে পারবো ভেক্টরের মতো, সামনেও পুশ ব্যাক করতে পারবো, পিছন থেকে পপ ব্যাক করতে পারবো, সামনে পপ ব্যাক করতে পারবো, এই আর কি। সাইজ করতে, সাইজ সোয়াপ এগুলো তো আছেই। আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা দাদা, এই যে এই লিস্টটা তো আমরা হচ্ছে ওই যে আমরা গ্রাফ যে পড়ছিলাম অ্যাডজেন্সি ম্যাট্রিক্স অ্যাডজেন্সি লিস্টের মাধ্যমে যে রিপ্রেজেন্ট করা যায়, তখন তো দেখা গেছে মনে করেন আমাদের যে কটা ভার্টেক্স আছে ওই মানে যে কটা নোড আছে ওই কটা ভেক্টর আমাদের ডিক্লেয়ার করা লাগছে, আবার ওই কটা ভেক্টরের মধ্যে আবার একটা করে ভেক্টর রাখছিলাম, কিন্তু হ্যাঁ, ভেক্টরে তো হ্যাঁ। যদি স্পেস বেশি লাগে তো আমরা ওইখানে লিস্ট ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা কিভাবে ডিক্লেয়ারটা কিভাবে করব যে ভেক্টরের মধ্যে লিস্ট? এখন এই জায়গায় তো ভেক্টরও লাগবে, মনে করেন আপনার 6টা নোড আছে, 6টা ভেক্টর লাগবে, ওই 6টা ভেক্টরের মধ্যে 6টা আবার লিস্টও লাগবে। তো এটা আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করুম বা ডিক্লেয়ার করুম? আচ্ছা আচ্ছা, এই জায়গার মধ্যে একটা ব্যাপার আছে। আমরা যেটা মনে করতেছি যে আমি যদি একটা 2D ভেক্টর ডিক্লেয়ার করি তাহলে আসলে ইন্ডেক্সগুলো তো অনেকটা এরকম ভাবে তৈরি হয়, ঠিক না? এই 0 নাম্বার ইন্ডেক্স এরকম ভাবে যাইতে যাইতে এটা মনে করেন যে ভি অফ এন হয়ে গেল।
ঠিক না? এটা এটা কি হ্যাঁ। আসলে অনেকটা একটা এরের মতোই না? হ্যাঁ, এই অনেকটা জিনিসটা তো এর একটা মতোই। এরের মতো। তাহলে এরেতে আমরা যেরকম ভাবে লিখতাম যে এরে, এটার সাইজ বলে দিতাম এতটুকু। এইখানে তো আসলে একটা ভেক্টর, এখানে তো প্রত্যেকটা ইনডেক্স কিন্তু একটা ভেক্টর, ঠিক না? প্রত্যেকটা ইন্ডেক্স একটা প্রত্যেকটা ভেক্টর। ইনডেক্স ভেক্টর এবং ওই ভেক্টরগুলোর একটা কালেকশন, একটা অ্যারে আর কি। তাইলে আসলে হ্যাঁ, জিনিসটা এরকম না, আমি এই যে একটা ভেক্টর লিখলাম, এটার ডিরেক্টলি আমি এরকম ভাবে বইলা দিলাম যে এটা হলো এন সাইজের। তার মানে আমার কি হলো, মানে এরকম এনটা এনটা, ভেক্টর আছে। হ্যাঁ এনটা ইনডেক্স তৈরি হয়েছে এবং প্রত্যেকটা ইনডেক্স এক একটা ভেক্টর। আর আমরা জানি যে প্রত্যেকটা ভেক্টর শুরুতে ওয়ান সাইজের থাকে। তার মানে আমার সাইজ খুব হ্যাঁ, বেশি বড় হয় নাই। আমি যখনই এটার না, মধ্যে আইনা পুশ ব্যাক করবো, এটার মধ্যে যখন আমি পিছনে আইনা অ্যাড করবো, তখন আস্তে আস্তে সাইজটা বাড়বো। হ্যাঁ, তো তখন সাইজ বাড়লে তো আসলে আমার কোনো প্রবলেম হইতাছেই না, কারণ আমি রাখলে তখনই বাড়বো, যতটুকু রাখবো ততটুকু বাড়বো। আর ডাবল হওয়ার যেই ব্যাপারটা, ডাবল হইলে কিন্তু কমপ্লেক্সিটি খুব বেশি মানে ডিফারেন্স হয় না। একদম আমরা কোর লেভেলে যদি না যাই, প্রবলেম সলভিংয়ে থাকি, তাইলে আসলে খুব বেশি কিছু হয় না। যেমন ধরেন আপনি পুরা টায়ারে একবার ট্রাভার্স করছেন, কিন্তু সেটার কমপ্লেক্সিটি কত, এন। কিন্তু আমি যদি প্রত্যেকবার এন সাইজের করে ট্রাভার্স করি, তাইলেই তো এন স্কোয়ারে যায়। তো আমি একবার যদি আসলে সাইজটারে ডাবল বানাই, এটা আসলে খুব বেশি ম্যাটারই করে না। আর তবুও যদি আপনি চান যে একটা ভেক্টরের মধ্যে আইনা আপনি লিস্টগুলার অ্যাড করবেন, তাহলে তো ভেক্টর নেওয়ারই দরকার নাই, ডিরেক্টলি লিস্ট নিয়ে নিলেই হয়। আমি লিস্টের একটা অ্যারে ডিক্লেয়ার করে দিই, এই যে এরকম, যে আমি লিখলাম লিস্ট, বুঝলাম না লিখতে এত ভেজাল কেন। এই যে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম, মনে করেন যে তুই ইন্টিজার। আইডি তে লেখ রাফেল। আচ্ছা, ভালো কথা বলছিস। এই যে আমি একটা লিস্ট ডিক্লেয়ার করলাম আর কি, এরকম। এই যে এই কাজটা করলে আসলে কি হইতাছে, 100টা লিস্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ 100 ইন্ডেক্স পর্যন্ত, প্রত্যেকটা ইন্ডেক্সই এক একটা লিস্ট, মানে এক কথায় লিস্টের একটা অ্যারে তৈরি হয়েছে আর কি, ঠিক না? তাইলে আপনি যেটা হ্যাঁ, বলতেছিলেন যে আমি একটা ভেক্টরের মধ্যে প্রত্যেকটা ভেক্টরে নিয়ে কি রাখবো, লিস্ট রাখবো। তো আমার তো আসলে ওইটা করারই দরকার নাই, আমি লিস্টের একটা অ্যারে নিলেই পারি। এখন আমার লিস্টের জিরোর না, না, মধ্যে আমি, আমরা গ্রাফে অ্যাডজেন্সি লিস্ট করছি না, যে মনে করেন আপনার 0 নোড থেকে কি 1-এও যাওয়া যায়, 3-তেও যাওয়া যায়, আবার 1 থেকে যা মনে করেন 5-এ যাওয়া যায়, 6-এ যাওয়া যায়, তখন কি ভেক্টরের মধ্যে তো লিস্ট রাখা লাগবে না আমাদের? হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমি করবো, ওইটাই করতে চাইতেছি আর কি। আচ্ছা, আচ্ছা, ওইটা যদি ওইটার মধ্যে তো অবশ্যই ভেক্টরের মধ্যেই লিস্ট ডিক্লেয়ার করা লাগবে। হ্যাঁ ওইটা করতে হইলে আমার আসলে লিস্ট এরকম ভাবে লেখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওইটার জন্য আমি যেটা করতে পারি, এই যে এরকম ভেক্টর ইন্টিজার ভি, এই যে এতটুক লেখা দিতে পারি। তারপরে আমি এখানে যে কোনো ইয়াতে মনে করো যে এক্স থেকে ওয়াইতে একটা ইয়া আছে আর কি, এক্স থেকে ওয়াইতে একটা এজ আছে। তো এটার জন্য আমি কি লিখি, ভ্যাক অফ এক্স এর মধ্যে পুশ করে দিই ওয়াই রে, একইভাবে ভ্যাক অফ ওয়াই এর মধ্যে নিয়ে পুশ করে দিই এক্স রে। এই কাজটাই করি না, এই যে এটাই তো করি, যে এক্স থেকে ওয়াইতে আমার যখন একটা এজ থাকে তখন আমি এই কামটাই তো করি। এটা করার জন্য এই যে এরকম ভাবে ভেক্টরটা ডিক্লেয়ার করলেই হবে। আচ্ছা, তাহলে এরকম এখানে ভাবে এই ডিক্লেয়ার 100টা নোডের করলেই জন্য হয়ে 100টা যাইতেছে। ভেক্টর ডিক্লেয়ার করলাম। ওই প্রতিটা ভেক্টরের মধ্যে আলাদা ইয়াগুলা থাকবো, হ্যাঁ হ্যাঁ যে এই 0 নাম্বার নোড থেকে কত। হ্যাঁ, 0 নাম্বারের সাথে কি আচ্ছা, কি কানেক্টেড এটা তার লিস্টে পিছনে থাকবো আর কি। আর এইখানে যদি আমি, তাহলে দাদা আমরা এই ভেক্টরের মধ্যে লিস্ট ডিক্লেয়ার করে যে ওই অ্যাডজেসেন্সি লিস্টে পড়ছি, ওইখানে তো আমরা তাহলে আচ্ছা এই জিনিসটা এখনো ক্লিয়ার অ্যাডজেসেন্সি লিস্ট যেটা, ওইটা হলো লিস্টের কনসেপ্ট আর কি, যে অ্যাডজেসেন্সি একটা লিস্ট তৈরি হইব, ঠিক আছে?
তো এইখানে যেই লিস্ট পড়তাছি এটা হলো একটা মানে কি বলবো এটারে কন্টেইনার আর কি। কন্টেইনার জিনিসটা কি যে এটা অনেকগুলোর ভ্যালু রাখতে পারে। এখন ওই কন্টেইনারের নাম কি দিছে লিস্ট। কেন এটা এই ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করে আসলে বানানো। ডাবলি লিঙ্ক লিস্ট যেটা ওইটা ইউজ করে এই লিস্টটার ইমপ্লিমেন্ট করা এতটুকু। ওই লিস্ট হলো একটা কনসেপ্ট যে লিস্ট জিনিসটা এমন এরকমভাবে থাকে। আর এটা হলো ভেক্টর টাইপের কিছু একটা আর কি, যেটার মধ্যে ওই ভেক্টরের যে সীমাবদ্ধতা ছিল একদম মাঝে ইনসার্ট বা ডিলিট করতে চাইলে আমার এন কমপ্লেক্সিটিতে সেটা করতে হইতো, এই জায়গার মধ্যে সেটা করা লাগতেছে না। এতটুকুই ডিফারেন্স আর কি। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ দাদা এখন ক্লিয়ার। আচ্ছা, আর ওই গ্রাফের মধ্যে আসলে যে ব্যাপারটা ছিল যে আমি এক্স থেকে ওয়াই জিনিসটারে স্টোর করার জন্য আমি দুইটা মেথড ইউজ করতে পারি। একটা হলো আমার 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করতে পারি, অথবা এই মানে ভেক্টর ইউজ করতে পারি। ভেক্টরের কনসেপ্ট ইউজ করা মানে এরকম যে আমার জায়গা অনেক কম লাগতেছে, আর 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করলে 2D অ্যারে ইউজ করলে জায়গাটা অনেক বেশি লাগতেছে, এতটুকুই আর কি। তো এই ছিল মোটামুটি লিস্টের আলোচনা। এখান থেকেও তো দেখলামই আমরা নাকি, এই যে ইরেজ টিরেজ করা এটি তো দেখলামই। তারপরেরটাতে চলে যায় যে ডি কিউ জিনিসটা কি। ডি কিউ আমরা ওই কিউ এর মতো চিন্তা না করি। কিউ তো এরকম থাকে যে যে সবার আগে আসবো সে সবার আগে বের হয়ে যাব, আর যে সবার পরে আসবো সে সবার পরে বের হইব। পিছন থেকে নতুন উপাদান অ্যাড হইব, সামনে থেকে বের হয়ে যাব। এটাই তো কিউ এর কনসেপ্ট, ঠিক না? লাইন আর কি, মানুষের লাইন। হ্যাঁ হ্যাঁ, মানুষের লাইনের মতো। কিন্তু ডি কিউ মানে যে ওই কিউ এর মতো কোনো কনসেপ্ট, ব্যাপারটা এরকম না। ডি কিউরে আমরা একদম ভেক্টরের মতো চিন্তা করতে পারি। ডি কিউ হলো ভেক্টরের মতোই একটা জিনিস, কিন্তু ভেক্টরের সীমাবদ্ধতাগুলো এই জায়গায় অনেকটা কাটায় গেছে। এই যে আমি এরকম একটা লিস্ট বা ভেক্টর ডিক্লেয়ার করলাম বা অ্যারে ডিক্লেয়ার করলাম, সবগুলাই ডি কিউ এর মতোই। এই যে এরকম। এখন আমার ভেক্টরের মধ্যে সীমাবদ্ধতা কী ছিল? সামনে আমি নতুন কোনো উপাদান পুশব্যাক করতে পারতাছি না, ঠিক না? ডি কিউ এর মধ্যে সামনে পুশব্যাক করা যাব, পিছনেও পুশব্যাক করা যাব। মানে ডি কিউ হলো একটা লিস্ট ইনিশিয়ালি এরকম। এখন এটাতে যদি আমি উপাদান বাড়াই তাহলে এই সাইজে বাড়বো, সামনে বাড়াইলে সামনে বাড়বো, পিছনে বাড়াইলে পিছনে বাড়বো, বা পিছন থেকে ডিলিট করলে পিছন থেকে ডিলিট হইব, বা মাঝে থেকে ডিলিট করলে মাঝে থেকেও ডিলিট হইব। এই কাজগুলো হইব আর কি। এখন ডি কিউ এর মধ্যে আমি পিছনে ভেক্টরে পুশব্যাক করতাম যেমন U1-এ, অর্থাৎ কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে পিছন থেকে ডিলিট বা অ্যাড করতে পারতাম। এখন ডি কিউ এর মধ্যে সামনে থেকেও ডিলিট বা অ্যাড করতে পারবো U1-এ কনস্ট্যান্ট কমপ্লেক্সিটিতে। এবং এই ডি কিউটা আসলে ওই ভেক্টরের মতোই কাজ করতেছে, কিন্তু সরাসরি ভেক্টর না, একটু আলাদা ভেক্টর। কীরকম আলাদা ভেক্টর? যে এরকম আর কি। ভেক্টরের মধ্যে আসলে এরকম একটা সিকোয়েন্স কন্টেইনার তৈরি হয়েছিল না? এরকম এরকমভাবে ইন্ডেক্স ছিল নাকি? এরকম ছিল। তারপরে যখন তার সাইজ বাড়তি দরকার ছিল, সে ওই সাইজের ডাবল সাইজ নিয়ে নতুন আরেকটা বানায় ফেলছে, এবং আগের সবগুলারে এটার অর্ধেকের মধ্যে কপি করে ফেলছে। এই কাজটা করছে। কিন্তু ডি কিউ উল্টা একটা জিনিস, একটু অন্যরকম আর কি। এটা হলো ডি কিউ এরকম অনেকগুলা ভেক্টর নিব, অনেকগুলা অ্যারে নিব আর কি, ঠিক আছে? এক একটা প্যাকেটের মতো। এই যে এরকম প্যাকেট, প্রত্যেকটার মধ্যে ধরলাম আপাতত 4টা করে ইন্ডেক্স আছে, ঠিক আছে? এই যে 4টা করে ইন্ডেক্স প্রত্যেকটার মধ্যে আছে, এটা ধরে নিলাম। তো ডি কিউ আসলে কি করতেছে? ওইরকম বড় একটা ভেক্টর ডিক্লেয়ার করতেছে না, সে এরকম ছোট ছোট ভেক্টরের একটা প্যাকেট বানাইতেছে। এখন আমি মনে করেন যে 6 নাম্বার উপাদানটারে অ্যাক্সেস করতে চাই, 6 নাম্বারটারে, তাহলে 6 নাম্বার উপাদান কোনটা? এটাই তো, ঠিক না? এদিকে আছে 4টা, পরে 5, 6 নাম্বারটা। তো আমি যদি জানি যে আমার কাছে এক একটা প্যাকেট হলো 4 সাইজের, তাহলে আমি ডিরেক্টলি বইলা দিতে পারতাছি না যে 6 নাম্বারটা কত নাম্বার প্যাকেটের মধ্যে আছে? এটা কি বলতে পারতাছি? এটা তো বলা যাবে। হ্যাঁ, যদি এটা বলতে পারি
তাইলে এখানে আরেকটু সামনের দিকে ট্রাভার্স করলেই তো আমি ওই জিনিসটারে পাওয়া যাবো। তাইলে আমার কমপ্লেক্সিটি এই ক্ষেত্রে আসলে যে কোনো উপাদান অ্যাক্সেস করার ক্ষেত্রে কমপ্লেক্সিটি ওয়ান তো হইব না। কিন্তু এখানে কয়টা প্যাকেট ঠিক ডিক্লেয়ার করা হবে? হ্যাঁ হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে হইব। মনে করো একটার মধ্যে 8টা করে থাকতে পারে, প্রত্যেকটার এর মধ্যে 8টা করে ইন্ডেক্স অথবা 16টা করে ইন্ডেক্স, এরকমভাবে থাকবো। এখন প্যাকেটটা তৈরি হইব আমার প্রয়োজন অনুসারেই আস্তে আস্তে বাড়বো, তবে খুব বেশি বাড়বো না। ভেক্টরের মধ্যে যেরকম একবারে মনে করো আমার কাছে 10টা ইন্ডেক্সের একটা অ্যারে ছিল, এখন ডিরেক্টলি 20টা হয়ে যায়। কিন্তু এখানে আমার কাছে 4টা ইন্ডেক্স করে মনে কর 3টা আছে আমার প্যাকেট। এখন আমি আরেকটা উপাদান পুশ করছি, তাইলে আমার আরেকটা নতুন প্যাকেট হইলেই হইতাছে না? তো সে আরেকটাই নিব। এই একটা ফিল আপ হইলে পরে আরও একটা নিব, এইটা ফিল আপ হইলে পরে আরও একটা নিব, এরকমভাবে একটা একটা করে বাড়াইব। তো ভেক্টরের মতো আসলে অত বেশি নতুন করে মানে এক্সপানশনটা হইতাছে না। ভেক্টরে যত বেশি পরিমাণে এক্সপানশন হয়, এখানে এক্সপানশন অত বেশি হয় না, অনেকটা চিপ আর কি। এবং আমি প্রত্যেকটা উপাদান কনস্ট্যান্ট টাইমেই অ্যাক্সেস করতে পারতাছি। এখন আসি ডিলেটের মধ্যে। ডিলেট করতে চাইলে আসলে কি হইতাছে, আচ্ছা এটা তো ডিকিউ নিয়ে আলোচনা করতেছিলাম। এই যে ডিকিউ এর প্রত্যেকটা ইন্ডেক্সে আমি সামনে থেকে পিছন থেকে যে কোনো জায়গা থেকে ডিলিট করে দিতে পারবো, এবং এইটার কমপ্লেক্সিটি থাকবো ওয়ান, কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি। কিন্তু আমি যদি মাঝে থেকে ডিলিট করি তাইলে কিন্তু ব্যাপারটা ওইরকম থাকতেছে না। মাঝে থেকে ডিলিট করলে আমার অবশ্যই অ্যাক্সেস কইরাই ডিলিট করা লাগবে, মাঝের পজিশনটাতে অ্যাক্সেস করে আসা লাগবে, ঠিক না? আইসাই ডিলিট করতে হবে। তো আইসাই যদি ডিলিট করতে হয় তাহলে আমার এই ক্ষেত্রে কমপ্লেক্সিটি তো লিনিয়ার থাকবেই, এন সাইজের কমপ্লেক্সিটি থাকবো আর কি। এই হলো মূলত আচ্ছা, ডিকিউ তাহলে এর। এখানে আমি প্যাকেট প্যাকেট যদি বানাই তারপরেও কি অ্যান্সার থাকবে? এন সাইজেরই তো থাকতেছে, কারণ প্যাকেটের মধ্যে তো বেশি উপাদান থাকতেছে না, 4টা করে না। প্যাকেটটা কাজে লাগতেছে অ্যাক্সেস করার ক্ষেত্রে, হ্যাঁ, কিন্তু আসলে আমি যখন ডিলিট করতে যাইতাছি তখন তো আমার প্রত্যেকটা প্যাকেট ওয়াইজই আসতে হইতাছে। আচ্ছা যেহেতু এরকম আমি কেন? কারণ আমাকে যদি বলে যে একটা মনে কর এক্সারসাইজের এরকম ডিকিউ আছে, তো আমাকে বললো যে 40 নাম্বারটার মধ্যে যেটা আছে সেটাতে আমি ডিলিট করতে চাই, তাইলে তো তো আমি ওটা আমি এটা প্রথমেই করতে বললাম, পারি না ওইটার ক্ষেত্রে যে কমপ্লেক্সিটি তো লিনিয়ার হইব না। আমি বলতাছি যে আমার কাছে অনেকগুলো ভ্যালু আছে, 1 2 3 4, তারপর 6 7 2 3 5 এরকম উল্টাপাল্টা। এখন আমি বললাম এক রে ডিলিট করতে, হুম, তাহলে সে তো লুপটা ঘুরা যায়, এক পাইবো যে জায়গায়, সেই জায়গায় যায় ডিলিটটা করব। ওই ক্ষেত্রে আচ্ছা লিনিয়ার তুই থাকবো বলতে আর কি। চাচ্ছ যে কোন হ্যাঁ হ্যাঁ যে ওই এলিমেন্টটা আছে ওইটার ভ্যালুটা আমি তারা বলে দিব। হ্যাঁ হ্যাঁ, ভ্যালু বইলা দিলে ডিলিট করতে এরকম ইয়া লাগবো আর কি। আচ্ছা, ভ্যালু যদি একাধিক থাকে তাহলে কি হবে এটাতে? ভ্যালু একাধিক, ভ্যালু একাধিক গুলারে আমি ডিলিট করবো কেমনে আসলে? তাইলে তো আমার বইলা দিতে হবে যে আমি ডিকিউ এর এত থেকে এত পর্যন্ত, মানে এত নাম্বার ইটারেটর থেকে এত নাম্বার ইটারেটর পর্যন্ত ডিলিট করব। তাইলে ওই ক্ষেত্রে যেই কয়টা ডিলিট করব এতটুকুর জন্য তো তার ঘোরা লাগবেই, ওই এন সাইজ থাকবো। ডিরেক্ট বিয়োগ করবি কেমনে? ডিরেক্ট তো হয়তো সামনে থেকে বা পিছন থেকে যে কোনো একদিক থেকে করতে হবে। ডিরেক্ট এই ইন্ডেক্স থেকে ইন্ডেক্সে তো ইরেজ করা সম্ভব না। এটাই তো আমি তো বলতাছি যে প্রথমে আগে ওই জায়গা পর্যন্ত আসবো, আইসা ডিলিট শুরু করব, যেই পর্যন্ত দরকার ওই পর্যন্ত ডিলিট করব। তার মানে আসলে তার ডিলিটের কমপ্লেক্সিটি এতটুকু থাকবো, প্লাস হইলো একবার আসা, ঠিক আছে? এরকম আর কি। এই ডিকিউ এর মধ্যে আমরা মেইন সুবিধাটাই পাইতেছি এইটা, যে ভেক্টরের মধ্যে আমি সামনে থেকে ডিলিট করতে পারতাম না, এখানে সামনে থেকে ডিলিট করতে পারবো, সামনে থেকে অ্যাড করতে পারতাম না, এখানে অ্যাড করতে পারবো, এই সুবিধাটা। এবং যে কোনো ইন্ডেক্সে আমি কনস্ট্যান্ট টাইমে অ্যাক্সেস করতে পারবো ওই প্যাকেটগুলোর কারণে। আর এটার এক্সপ্যানশনটাও ওইরকম বড়ভাবে হয় না, একদম ভেক্টরের মতো ডাবল হয় না, মোটামুটিভাবে হয় আর কি, প্যাকেটের হিসাবে হয়। এই আচ্ছা, কারণে ডিকিউতে তো ফ্রন্ট আর ব্যাক কে কি আছে এটাই জানা যায়, মাঝখানে কোনো একটা ভ্যালুতে কি আছে এটাও জানা যায়? অবশ্যই না, মাঝখানেরটাতে তো জানা যাবে না। মাঝখানেরটা কেমনে জানা যাবে? সামনে কি আছে, পিছনে কি আছে, সামনে থেকে ডিলিট, পিছনে থেকে ডিলিট, এইগুলা করা যাবে। আর অ্যাক্সেস করা যাবে ইটারেটর দিয়া।
ঠিক আছে সামিন? হুম। আচ্ছা, এখন ঠিক এই আছে। ডিকিউ নিয়ে এখানে কি লিখছিলাম এটা একটু দেখি। ডিকিউ তো এক কথায় ডাবল ইন্ডেড কিউরেই বোঝায়, সামনে পিছনে দুই দিক দিয়ে কিউ এর মতো আর কি। ইনসারশন ডিলিশন দুইটাই ওয়ানে হইব। এই যে ডিক্লেয়ার করবো আমরা একদম ভেক্টরের মতোই মোটামুটি। সবই তো ভেক্টরের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি সবগুলারে একই ফরম্যাটে রাখছে, যাতে মনে করতো মনে রাখতে এত প্যারা না হয় আর কি। সিনট্যাক্স গুলা মোটামুটি সেম। আর তোর এই কনসেপ্ট গুলা যদি জানা থাকে যে এটা এমনি এমনি কাজ করতেছে, তাহলে তোর মানে প্রবলেমে যখন ইউজ করবো তখন আমার কমপ্লেক্সিটি অ্যানালাইজ করতে সুবিধা হবে। আচ্ছা, এই এড ফাংশনটা দিয়ে তো মনে হয় অ্যাক্সেস করা যায় ডিরেক্টলি হ্যাঁ হ্যাঁ, DQ অ্যাড তে। ফাংশন দিয়া ডিরেক্টলি অ্যাক্সেস করা যাইব। এই যে আমি এর এর মধ্যে অ্যাক্সেস যেমনে করি ডিকিউ এর মধ্যে সেম ভাবে অ্যাক্সেস করতে পারবো, এবং সেটা ও1 হইব। ঠিক আছে, এর এর মধ্যে আমি যেমনে অ্যাক্সেস করি এইখানেও সেমনেই অ্যাক্সেস করতে পারবো, ও1 হইব। কিন্তু ও, কিন্তু আমি যদি সামনে থেকে ধুমায় ডিলিট করি, পিছন পিছন থেকে ডিলিট করলে প্রবলেম নাই, সামনে থেকে যদি ডিলিট করি তখন কিন্তু আর এরকম ভাবে অ্যাক্সেস করার সুযোগটা থাকে না, কারণ তখন জিনিসটা ইটারেটর বেসড হয়ে গেছে। সামিন, এই ব্যাপারটা কি ক্লিয়ার? যে আমি সামনে থেকে যখন কয়েকটা উপাদান ডিলিট করে ফেলছি তখন কিন্তু ইনডেক্সগুলো আগের মতো থাকতেছে না, তার মানে তখন বুঝতে আমি পারছি। এরের মতো অ্যাক্সেসটা করতে পারবো না। কিন্তু আমি ইনিশিয়ালি যদি এরের মতো ইউজ করতে শুরু করি তাহলে এরের মতো অ্যাক্সেস করতে পারবো। কিন্তু যখনই মাঝে থেকে ডিলিট করবো, সামনে থেকে ডিলিট করবো, বিভিন্ন জায়গা থেকে ডিলিট করবো, তখন আসলে এরকমভাবে আর অ্যাক্সেস করবো না, তখন অ্যাক্সেস করবো ওই ইটারেটর দিয়া। অ্যাড ফাংশনটা যেই কাজ করে এইটা সেম কাজ করে আর কি, দুইটা। অ্যাটের মধ্যে আমার ইয়া বসায় দিতে হয়, মানে ইন্ডেক্সের ভ্যালু বসায় দিতে হয়, অথবা ওই ইটারেটর বসায় দিতে হয়, এরকম আর কি। তো এই হলো মোটামুটি ডিকিউ এর কাজ। ডিকিউটা প্রবলেমে তখনই মানে কাজে লাগবে যখন আমার এরকম কোনো সিচুয়েশন আসবে যে আমার বিভিন্ন জায়গা থেকে ডিলিট করতে হবে, সামনে থেকে, পিছন থেকে বা মাঝে থেকে। মাঝে থেকেটার জন্য অবশ্যই কস্টলি হইব, কিন্তু ডিলিট তো করা যাবে। এই যে মাঝে থেকে বা মানে নির্দিষ্ট একটা রেঞ্জ ডিলিট করার জন্য এই যে আমরা ইরেজ ফাংশন যেটা এটা ইউজ করি। আমি যদি ইটারেটরের আচ্ছা দাদা, পজিশন বইলা এগুলো দিই, মনে করেন মধ্যে থেকে ডিলিট করলাম, মধ্যে থেকে ডিলিট করলে যেই ঘরটা বা ইন্ডেক্স থেকে ডিলিটটা করলাম ওই ইন্ডেক্সটাকে আবার পূর্ণ হয়ে যাবে না পিছনের ভ্যালুগুলো সামনে এসে? না না, এই জায়গার মধ্যে একটু অন্যরকম নিয়ম কানুন খাটবো আর কি, যার কারণে আমি এর মতো পরে আর অ্যাক্সেস করতে পারবো না। এছাড়া আসলে আরেকটা স্টাইলে যাও। মানে আমি যদি এর মধ্যে তো আসলে একটা ডিলিট করলে পিছন থেকে আইসা আরো অ্যাড হয়ে যেত, ওই কারণে আমি অ্যাক্সেস করতে পারতাম এর মতো লেখা। না না কিন্তু না এখানে দাদা, মনে করেন আমি বলতাছি যে ভেক্টরে মনে করেন এলিমেন্ট বা সাইজ 10 ডিক্লেয়ার করলাম, 10টা এলিমেন্ট রাখলাম। মনে করেন আমি এখন ওই ভেক্টরের মধ্যে যেমন হচ্ছে আপনার 6 নাম্বার ইন্ডেক্সটা ডিলিট করলাম, ওই 6 নাম্বার ইন্ডেক্সটা যদি ডিলিট করি তাহলে 7 নাম্বার ইন্ডেক্সটাকে 6 নাম্বার ইন্ডেক্স এসে পড়বো, বা পিছনের ভ্যালুগুলা কি সামনে এসে পড়ে? ওইটা ভেক্টরের মধ্যে হয়, এই জায়গায় ওইরকম ভাবে হইব না, যার কারণে আসলে এ- ওই অ্যাক্সেসের সুযোগটা থাকবে না আর কি। মানে ভেক্টরে হয়, ডিকিউ তো হয় না? হ্যাঁ হ্যাঁ, ডিকিউ এর মধ্যে এই জিনিসটা এইরকম ভাবে হয় না। ডিকিউ এই ডাটা স্ট্রাকচারগুলো তো মূলত একটু মানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দিয়ে ইমপ্লিমেন্ট করা, যার কারণে আসলে হ্যাঁ। প্রত্যেকটারই রুলস কিছুটা আলাদা। মোটামুটি এর সাথে মিল আছে ভেক্টরটার, আর বাকিগুলার খুব বেশি মিল নাই আর কি। আচ্ছা। বিরক্তি। না দাদা, আমি বলতেছিলাম কি ওই যে কিছুদিন আগে একটা কন্টেস্টে সি নাম্বার প্রবলেমে এরকম দেখছিলাম যে হচ্ছে আপনার ওই যে সামিন দাদা এরা বোধহয় সলভ করছিল, যে কন্টেস্টে দেখছিলাম যে মনে করেন আপনার যে একটা ইন্ডেক্স একটা অ্যারে দেওয়া আছে, অ্যারের একটা ইন্ডেক্স মনে করেন আপনার 3 বলে দেবে, 3 নাম্বার ইন্ডেক্সটা যত হইব এটা সামনে এসে পড়বো, ওই ভ্যালুটা এটারে কিভাবে কাজ করুম আর কি, এটাই বুঝতেছিলাম না। আচ্ছা, আমি এই আচ্ছা, ও কনসেপ্টগুলো শেষ করি। এডুকেশনাল রাউন্ডের ওইটা। হ্যাঁ হ্যাঁ আমি এই কনসেপ্টগুলো আচ্ছা। শেষ আচ্ছা, হ্যাঁ। করি, তাইলে মোটামুটি আইডিয়া চলে আসবো আর কি, সামনে আলোচনা আচ্ছা আছে আচ্ছা এই ঠিক- টাইপের ইয়া নিয়া। তারপরে আচ্ছা, আসি ঠিক আছে তাইলে দাদা। পেয়ারের মধ্যে। পেয়ার জিনিসটা কি, আমার এরকম একটা পেয়ার তৈরি হইব, মানে জোড়া তৈরি হইব, এখানে দুইটা আলাদা জিনিস থাকবে, এখানে একটা, এখানে আরেকটা। তো এখানে আমি প্রথমটাতে কি রাখবো সেটাও আমি বলে দিতে পারবো, দ্বিতীয়টাতে কি রাখবো সেটাও বলে দিতে পারবো।
তার মানে আমি যখন একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করতাম ইন্টিজার বা লং লং, তখন যেই মেমোরিতে জায়গা নিত এই জায়গার মধ্যে মোটামুটি সেম ব্যাপারটাই হইব, কিন্তু এখানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে আমার কাছে দুইটা জিনিস থাকবো আর কি হাতে, এতটুকু সুবিধা। ঠিক আছে, তো এই জিনিসটারে আমি কেমনে লিখি, এই জিনিসটারে অনেকটা এরকমভাবে লেখা লাগে আর কি। এই যে পেয়ারটারে আমি অনেকটা এমনি লিখি যে পেয়ার ইন্টিজার ইন্টিজার পি। এই যে পি নামে একটা পেয়ার ডিক্লেয়ার করলাম, এই পেয়ারের মধ্যে দুইটা উপাদান থাকবে, একটা হলো ইন্টিজার টাইপ, পরেরটাও ইন্টিজার টাইপ। প্রথম উপাদানটারে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমি এমনি লিখি যে পি ডট ফার্স্ট, এটা হলো প্রথম উপাদান, পি ডট দিয়া সেকেন্ড দিলে এটা হলো সেকেন্ড উপাদান। এরকমভাবে আমি এই পেয়ারের প্রত্যেকটা উপাদানটা অ্যাক্সেস করতে পারবো। তো মনে করেন আমার কাছে এরকম একটা ভেক্টর দরকার, যেই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে আমার দুইটা করে উপাদান লাগবে, তাইলে আমি তখন আমি কি করতে পারি, এরকমভাবে একটা ভেক্টর ডিক্লেয়ার করতে পারি। এই যে এরকমভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন আমার এই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবো এক একটা করে পেয়ার থাকবো আর কি, এটাই হলো সুবিধা। এখন আমার কথা হলো পেয়ারের মধ্যে আসলে এর বাইরে আর কিছু নাই। এখন কথা হলো যে আমার পেয়ার দরকার না, আমার আরো বেশি কিছু দরকার, তখন কি করবো? মনে করেন আমার কাছে চারটা উপাদান দরকার। রাসেল, হ্যাঁ হ্যাঁ বল। এখানে ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে দুইটা দুইটা করে এলিমেন্ট থাকতেছে আর কি না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে দুইটা করে থাকতেছে, এবং আমি ভেক্টরে যখন একটা ইন্ডেক্সে অ্যাক্সেস করতাম এরকম ভাবে লিখতাম না, এখন আমি প্রথম উপাদানটা অ্যাক্সেস করার জন্য এরকম লিখবো। ঠিক আছে, সেকেন্ড উপাদানটা অ্যাক্সেস করার জন্য ডট সেকেন্ড লিখলেই হবে। আর যখন আমি পেয়ার দিয়ে ডিক্লেয়ার করবো তখন এরকম ভাবে কিছু অ্যাক্সেস করা যাবে না, এরকম ভাবে, কারণ এখানে তো আলাদা জিনিস আছে, দুইটা পার্ট আছে, ফার্স্ট সেকেন্ড। ব্র্যাকেট নেই? ব্র্যাকেট না না, ব্র্যাকেট নাই, শুধু ফার্স্ট এবং সেকেন্ড, কারণ এগুলো তো কোনো ফাংশন না, প্যারামিটার নাই তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কথা হলো আমি এরকম একটা ভেক্টর বানাইতে চাই যেখানে আমার কাছে তিনটা করে উপাদান লাগবে বা চারটা করে লাগবে, তখন আমি কি করব? তখন আমার ইজিলি যেটা করা যায়, একটা স্ট্রাকচার বানাবো, এই যে এসটি নামে, এরকমভাবে এই স্ট্রাকচারের মধ্যে আমার যে উপাদানগুলো দরকার এগুলোর নাম দিব আর কি। মনে করো একটারে দিলাম ফার্স্ট, আরেকটারে দিলাম সেকেন্ড, আরেকটারে দিলাম থার্ড, এরকমভাবে নাম দিলাম। তাহলে এখন আমি এই ইয়াগুলো তো অ্যাক্সেস করতে পারবো অনেক ইজিলি। যেমন আমি এই যে স্ট্রাকচারটা হলো এসটি টাইপের, তো এসটি টাইপের যদি আমি একটা ভেক্টর বানাই তাহলে আসলে কি হইতাছে, ওই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্স এসটি টাইপ, তার মানে ওই ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্সে এরকম একটা জিনিস আছে। তার মানে আমি ওই ভেক্টর থেকে অ্যাক্সেসগুলো এরকমভাবে করতে পারবো, এই যে অ্যাক্সেসগুলো আমি এরকমভাবে করতে পারবো যে ভি অফ আই ডট হচ্ছে ডট এফ, এই যে প্রথম উপাদানটা অ্যাক্সেস হবে, ডট এস দিলে সেকেন্ডটা, থার্ডটা। তাহলে তো এই রাসেল স্ট্রাকচার ইউজ করলে তো আর পেয়ার দরকার নাই। অবশ্যই দরকার নাই, স্ট্রাকচার ইউজ করলে তো আর পেয়ার লাগতেছেই না। ওই ইন্টারনালি তো এটা স্ট্রাকচারে ইউজ করতেছে টাইপ, লেখার জন্য আর কি একটু ডিফাইন করে দিছে এতটুকু। তো এই হলো পেয়ার নিয়ে আলোচনা। আজকে মোটামুটি শেষের দিকে চলে আসছি যে এখন। রাসেল, হ্যাঁ হ্যাঁ আবার বল। ডাবল পেয়ারও তো ইউজ করা যায়, মনে কর পেয়ারের সাথে ইন্টিজারের পেয়ার, এইটা করে হ্যাঁ। তো তিনটা বা চারটা করা যাবে। ওইগুলা তো তোর একটারে ওভারলোড করা যাবেই, এই প্রত্যেকটা কন্টেইনারে ওভারলোড করা যাবে, ভেক্টরের ভিতরে ভেক্টর ঢুকান যাবে, তার ভিতরে ভেক্টর ঢুকান যাবে, হেডার ভিতরে ডিকিউ ঢুকান যাবে, এরকম কাজ করা যাবে। তো পেয়ারের মধ্যে পেয়ার রাখা, ওই পেয়ারের মধ্যে আরো কিছু রাখতে পারবো, সমস্যা নাই। তো এইখান থেকে আমরা এই সিকোয়েন্স কন্টেইনারগুলো দেখলাম যে ভেক্টর, ডিকিউ, লিস্ট, এই সবগুলোর মধ্যে পার্থক্যটা জানাটা জরুরি আর কি, যাতে কন্টেস্ট টাইমে আমার কোনটা ইউজ করা দরকার সেটা যেন আমি ফিক্সড করতে পারি। কমপ্লেক্সিটিগুলো যদি জানি প্রত্যেকটা অপারেশনের, যে এখানে এটা করতে হলে আমার অপারেশন কি পড়তেছে, কমপ্লেক্সিটি কত আসে, মানে এক কথায় কোডের কমপ্লেক্সিটি বোঝার জন্য আর পারফেক্ট ডেটা স্ট্রাকচার ইউজ করার জন্য আমার এই কন্টেইনারগুলো লাগে আর কি।
তো এখন আমি তো এই সিকোয়েন্স কন্টেইনারগুলোর মধ্যে আরেকটা জিনিস বাকি আছে, এটা হলো আমরা সিকোয়েন্স কন্টেইনারে সর্ট কেমনে করি। তো আমি যদি একটা ভেক্টর নেই, এই যে আমি মনে করো যে এরকম একটা ভেক্টর নিলাম, ভি নামে। তো এটার মধ্যে আমি অনেকগুলো উপাদান রাখলাম, রাখার পরে আমি এটাকে সর্ট করে ফেলতে পারি। এই যে এরকম ভাবে সর্ট ফাংশনটা, সর্ট ও এসটিএল এর একটা ফাংশনই, তাইলে এটা লেখা দিতে পারি যে বিগিন কমা দিয়া ভি ডট এন্ড। তো এটা অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেল, মানে অনেকটা এরকম আর কি, যে এক পরে এরকম 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 ছোট থেকে বড়তে আস্তে আস্তে সর্ট হয়ে গেল। এখন এই সর্টটা যদি আমি উল্টাভাবে করতে চাই, বড় থেকে ছোটতে, তাইলে আমার খুব বেশি পরিবর্তন করা লাগবে না। এই জায়গার মধ্যে আমার একটা গ্রেটার কম্পারেটর আনতে হবে। এই যে এতটুকু লিখলেই হয়ে যাবে আর কি। এই যে এই বাড়তি পার্টটা আনলে ও ওই কম্পারেটরটারে ওইরকম ভাবে ওভারলোড করে নিব যে এই জিনিসটা আসলে ছোট থেকে বড়তে আর কি কনভার্ট হয়ে যাবে। 9 7 4 1 এটা হয়ে যাবে। বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হলো এই কাজটাই যদি আমি পেয়ারের ক্ষেত্রে করি, আমার কাছে একটা ভেক্টর আছে কিন্তু ভেক্টরটা হলো পেয়ার টাইপের। এই যে এইটা, ঠিক আছে, আমার কাছে একটা ভেক্টর আছে এবং সেটা হলো পেয়ার টাইপের। তাহলে পেয়ারের মধ্যে সে সর্টিংটা কেমনে করবে? আমি তো বাই ডিফল্ট লেখা দিলাম এরকম, আমি লেখা দিলাম যে এরকম ভাবে ভেক্টরটার শুরু থেকে শেষ পর্যন্ত সর্ট করো। এখন প্রত্যেকটা ইন্ডেক্সে তো 2টা করে উপাদান আছে, সে সর্ট কেমনে করব? তাহলে প্রথমতই তার কি করা দরকার, প্রথম যেই জোড়াগুলো আছে, মনে করো একটা হলো 1 2, আরেকটা হলো মনে করো 3 6, আরেকটা হলো কত 2 5, এই যে এর জোড়াগুলো যে আছে, সে অবশ্যই প্রথমটারে ফার্স্ট প্রায়োরিটি দেব। প্রথমটা যদি ছোট হয় সে আগে থাকবো, তার মানে আমার এখানে আউটপুটে কি আসা উচিত 1 2, এটা প্রথমে আসবো, তারপরে আসবো কত 2 5, এইটা, তারপরে আসবো এই 3 6। এই যে এরকম ভাবে পেয়ারগুলা সর্ট হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে তার প্রথম ইন্ডেক্সের উপাদানগুলোর গুরুত্ব দিব, এইগুলা যদি ছোট থাকে সামনে থাকবো, আর নইলে পিছনে পাঠাবো। এরকম ভাবে সর্টটা বাই ডিফল্ট হইব। এখন আমি আগের মতোই যদি অ্যাসেন্ডিং করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? আচ্ছা, এখন গ্রেটারের মধ্যে এখানে আমি কি লিখবো? আগেরটার মধ্যে তো গ্রেটারে ইন্টিজার লেখা দিতাম, তাইলে এখানে আসলে কি লেখা উচিত? তাইলে এখানে তো আমার লিখতে প্রবলেম হইতাছে, ঠিক মতো লিখতে পারতাছি না, ঠিক না? তো এই কারণে আমি যেটা করি যে এই জায়গার মধ্যে আমি ওই বাই ডিফল্ট কিছু পাইতাছি না, ডিরেক্টলি উল্টানোর জন্য আমি এই জায়গার মধ্যে এই কাজটা করে দিই যে আমি উল্টা দিক থেকে সর্ট করে দেব, ইটারেটরটারে উল্টা ইটারেটর লয়ে লই, ঠিক আছে। এই যে রিভার্স থেকে বিগিন আর রিভার্স থেকে এন্ড, তার মানে আমার এই সর্টটাই বড় থেকে ছোটর দিকে হইব, এবং ওই ক্ষেত্রেও প্রথম উপাদানটারে সে বড় হিসাবেই ধরবো, এইটা সমান হলে পরে ছোটটার জন্য কাউন্ট করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা এমনি লেখা ফেলতে পারি, আগেরটারেও এমনি লিখতে পারি, গ্রেটার দরকার নাই, গ্রেটার না লিখে এমনি লেখা দিলেই হয়। এখন কথা হলো আমি অন্যরকম ভাবে সর্ট করতে চাইতেছি। আমার কাছে একটা ইয়া আছে এবং পেয়ার আছে, পেয়ারের ভেক্টর, এবং ওই পেয়ারটাতে আমি সর্টিং এর আলাদা কিছু নিয়ম ফালাইতে চাইতেছি। তখন আমার কাছে আলাদা একটা ফাংশন ওভারলোড করতে হবে। এই যে এখানে যদি আমি সিএমপি লিখি বা কোনো একটা নাম দিই, এই নামের একটা ফাংশন যদি ডিক্লেয়ার করি মেইন ফাংশনের উপরে, তাহলে ওইটাতে আমি যে রুলগুলো ফিক্সড করে দেব, ওই রুল অনুযায়ী এই ভেক্টরটা সর্ট হইব, ঠিক আছে। তো আমি মেইন ফাংশনের উপরে কম্পেয়ার ফাংশনটা একটু ঝামেলা হয় আমার, মানে হচ্ছে দুইটা ভ্যালু দিলাম, ওই দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করা, প্রতিটার ভিতরে কিভাবে ওরা সর্ট করতেছে, মানে মানে ইনসাইট কিভাবে কাজ করতেছে, এটা বুঝতে ঝামেলা হয়। এটা একটু যদি বুঝা দিতেন। হ্যাঁ হ্যাঁ, ইনসাইটের কাজটা বোঝাটাই ইম্পর্টেন্ট আর কি।
ওইটা না বুঝলে আসলে ওই কম্পেয়ারটা লেখা যায় না, লিখলে উল্টাপাল্টা কি হইতাছে বুঝি না ঠিক মতো, এই ধরনের প্রবলেম হয় আর কি। হ্যাঁ দাদা। এই যে কাস্টম কম্পারেটরের ক্ষেত্রে আমার এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা আমি নোট ডাউন করে রাখা দিছি। আমি যেই কাস্টম কম্পারেটর ফাংশনটা লিখবো সেটা থেকে তো অবশ্যই কিছু রিটার্ন হইব, ইয়েস অথবা নো। কাস্টম কম্পারেটরটা অবশ্যই বুল টাইপের হইব, ইয়েস অথবা নো রিটার্ন করব। এখন ইয়েস রিটার্ন করলে ওই মেইন সর্টিং অ্যালগরিদমটা কি করব, আর নো রিটার্ন করলে কি করব সেটা আমার জানা দরকার, তাইলেই আমি ওইটা লিখতে পারবো। এখানে জানার ব্যাপার হলো যে আমি এমন একটা কোশ্চেন করতে চাইতাছি, মনে করেন যে আমি কম্পারেটর দিয়া ভেক্টরের দুইটা উপাদান রে সামনে পিছনে নিমু কিনা, সর্টিংয়ে আসলে কি হয়, দুইটা উপাদান সোয়াপ হইব কি হইব না, এই জিনিসটাই তো ডিফাইন হয়, ঠিক আছে না? হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা, এখন সোয়াপ হইব কি হইব না এই জিনিসটা আসলে আমি এখানে একটা কোশ্চেন করি যে কম্পারেটর ফাংশনটা দিয়ে আমি এই জিনিসটাই চেক করব যে আমি কম্পারেটর ফাংশনের প্যারামিটার হলো দুইটা, একটা হলো প্রথম উপাদান, আরেকটা হলো দ্বিতীয় উপাদান। এখন প্রথম উপাদানটারে আমি সর্টেড ভেক্টরের মধ্যে সামনে রাখতে চাই কি না, যদি চাই তাহলে আমি ইয়েস রিটার্ন করব, আর যদি সামনে রাখতে না চাই তাহলে নো রিটার্ন করব। কি বললাম যে কম্পারেটর ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু পাস হইব, একটা হলো ভেক্টর যেটা সর্ট করতেছি সেটার প্রথম উপাদান এবং ঠিক তার পরের উপাদান, এরকম দুইটা উপাদান পাস হইল। এখন এই দুইটা উপাদানের মধ্যে প্রথম উপাদান হিসাবে যেটা পাস হয়েছে, দাদা এখন এই যে উপাদানটা যে পাস যে করো, এটাও কি সেম নরমাল ফাংশনগুলোর মতো পাস করতে হইব, যেমন ইন্টিজার বা স্ট্রিং দিলাম বা এরকম ভাবেই পাস করা লাগবে? আচ্ছা এই জায়গায় একটু বলি, এই যে ভেক্টরটা আসলে কি টাইপের, পেয়ার টাইপের। ইন্টিজার ইন্টিজার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ইন্টিজার টাইপের একটা পেয়ার, ওই পেয়ারের একটা ভেক্টর, ঠিক না? তাইলে এইখানে হ্যাঁ। আমার এই সর্ট ফাংশন দুইটা অবজেক্টে কেমনে কম্পেয়ার করতেছে, অবশ্যই দুইটা পেয়ারে কম্পেয়ার করতেছে। হ্যাঁ। তাইলে আমার কম্পেয়ার ফাংশনের প্যারামিটার কি, দুইটা পেয়ার। তাইলে আমি যেই কম্পেয়ার ফাংশনটা লিখবো সেটার মধ্যে আমার প্যারামিটার নিতে হইব কি, দুইটা পেয়ার নিতে হইব। পেয়ার। হ্যাঁ। ওই দুইটা পেয়ারের প্রথম পেয়ার হইলো এই সর্টিং এ একদম সামনের দিকে যেটা ছিল এবং এর ঠিক পরেই যেটা ছিল। এখন এই দুইটা সোয়াপ হইব কি হইব না সেটাই আমি কম্পেয়ার থেকে বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা দাদা, এই পেয়ারে যেমন আমরা ফার্স্টের মানে প্রথম ভ্যালুটা দিয়ে আমরা কম্পেয়ার করতেছি, যেমন 1 ছোট, 2 এরপরে বড়, এরপরে 3, এটাকে আমরা সেকেন্ড ভ্যালু দিয়েও কি কম্পেয়ার করা মানে চেক করা করতে পারুম? অবশ্যই, এই কারণেই তো এই কাস্টম কম্পেয়ারটা লিখতেছি। আচ্ছা, হ্যাঁ, একটু লিখে দেন। এই যে একটা পেয়ার নিলাম আমি এ, আরেকটা পেয়ার নিলাম বি। দাদা 5 বাই রেফারেন্স পাঠানো লাগবে না? ভ্যালু পাঠাইলে তো কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে। আচ্ছা, ওই রেফারেন্স পাঠানো যাইতে পারে, কিন্তু মানে রেফারেন্স না পাঠাইলে এখন আর কি কোনো জায়গার মধ্যে টাইম লিমিট খাই নাই, আচ্ছা। কারণ এখানে তো আমি মূলত দুইটা পেয়ারই নিতেছি, দুইটা পেয়ার নিলে তো আসলে খুব বেশি কিছু ডিফারেন্স হইতাছে না। আমি যদি দুইটা এয়ারে নিয়ে নিতাম আচ্ছা তাহলে দাদা, প্রবলেম হইতো। আমি এমন 5 বাই ভ্যালু দিয়ে চেক করে দেখছিলাম, মানে ওই একটা ভিডিও দেখছিলাম 5 বাই ভ্যালু 5 বাই রেফারেন্স, ওইখানে দেখছিলাম যদি আমরা এমন ফাংশনে 5 বাই ভ্যালু পাঠাই তাহলে ওইটা সোয়াপ করলেও মেইন ফাংশনে কিন্তু এটা কাজ করে না, মানে 5 বাই রেফারেন্সই পাঠানো লাগে। আচ্ছা, তো আমি এই ধরনের কোনো প্রবলেমে তো এখনো পড়লাম না। আচ্ছা দাদা, তাহলে এটা করে আচ্ছা, দেখেন যদি তাহলে হয় ধরেন তাহলে। আপনার মতো এই যে এরকম ভাবে নিলেন, সমস্যা নাই, ঠিক আছে, এরকম ভাবে নিলাম দুইটা। আচ্ছা। তো এখন প্রথমটারে আমি কি করতে পারি, তো আমি চেক করতে চাইতাছি, মানে আমি কোশ্চেনটা ওইরকম ভাবে করব যে আমি তো এখন দুইটা পেয়ার নিয়ে কাজ করতেছি, এই দুইটা পেয়ারে সোয়াপ করতে চাই কি চাই না, ঠিক আছে? যদি আমি প্রথমটারে প্রথমে হ্যাঁ। রাখতে চাই সর্টেড লিস্টে, প্রথমটারে এখন যেটা প্রথমে আছে ওইটারে যদি সর্টেড লিস্টেও প্রথমেই রাখতে চাই, সেটারে সোয়াপ করতে না চাই, তাইলে আমি কম্পেয়ার ফাংশন থেকে কি রিটার্ন করব, ইয়েস রিটার্ন করব। আর যদি আমি সোয়াপটা করাইতে চাই যে প্রথম পেয়ারটা পরে চলে যাক, এটা সামনে চলে আসুক,
এই কাজটা যদি করতে চাই তাহলে আমার অবশ্যই এই কম্পেয়ার ফাংশন থেকে নো রিটার্ন করতে হবে। কথা ক্লিয়ার? দাদা আরেকবার বলেন একটু। আমি বলতাছি যে এখন তো আমি এই কম্পেয়ার ফাংশন দিয়া এইখানে কি পাঠাইছি, দুইটা পেয়ার পাঠাইছি। একটা পেয়ার হলো এই লিস্টে, এই যে এইখানে আছে, আরেকটা আছে এখানে। এখন এই প্রথম পেয়ারটা কি আমার সর্টেড লিস্টে এখানেই থাকবো, নাকি এটারে আমি চেঞ্জ করব, সোয়াপ করে দেব? এই যে এই জিনিসটারে মানে সামনে আমরা আনবো। যেটা ছোটটা আগে রাখুম। হ্যাঁ, ছোটটারে আগে রাখবো সাধারণত, ঠিক না? তো আমি হ্যাঁ। যদি ছোটটারে আগেই রাখতে চাই, মানে এক কথায় এরকম যে আগেরটারে যদি আগেই রাখতে চাই, তাহলে আমার এই কম্পেয়ার ফাংশন থেকে ইয়েস রিটার্ন করতে হবে। আর আচ্ছা, যদি এটা আমি কিভাবে লিখবো? আগেরটারে যদি পিছনে পাঠাইতে চাই, সোয়াপ করতে চাই, তাহলে আমার এই জায়গা থেকে নো রিটার্ন করতে হবে। ঠিক আছে? তো এখন আমি আচ্ছা। যদি এটারে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাই, যে ছোট থেকে বড়, তাহলে তো আমার প্রথম যে উপাদানটা আছে, এই যে এটা পেয়ারের, এইটা দ্বিতীয়টার সমান অথবা ছোট হইতে হইব, ঠিক না? তো হ্যাঁ। আমি যদি এরকম লেখা দিই যে ইফ এই এ ডট ফার্স্ট লেস দেন বি ডট এফ আই আর বি ডট ফার্স্ট, তাহলে রিটার্ন করব ট্রু। ঠিক আছে? এই যে এতটুকু লেখা দিলাম। আমার প্রথমটা যদি ছোট হয়, তাহলে তো আমার এটা পিছনে যাওয়ার কোনো প্রশ্নই আয় না, না। সামনেই থাকবো। তো এই যে আমি রিটার্ন করে দিলাম, তাহলে সামনেই থাকবো। ট্রু রিটার্ন করা মানে হচ্ছে সোয়াপটা হইব না। আচ্ছা, আর কি কি কেস হইতে পারে? সামনের দুইটাই সমান, এই যে এইখানে 1 আছে, তাইলে আমি পরের দুইটার মধ্যে কম্পেয়ার করব, ঠিক না? হ্যাঁ। পরেরটার মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমি পরে এরকম লিখতে পারি যে ইফ এ ডট ফার্স্ট ইকুয়ালস টু বি ডট ফার্স্ট অ্যান্ড এ ডট সেকেন্ড লেস দেন বি ডট সেকেন্ড, এই যে এতটুকু লিখে দিলাম। এখন কি করলাম? প্রথম দুইটা যদি প্যারামিটার সমান হয়, তাহলে দ্বিতীয় প্যারামিটারগুলোর মধ্যে যদি প্রথমটা ছোট হয়, তাহলে আমি ট্রু রিটার্ন করে দিছি। ঠিক আছে? এই যে প্রথমটার দ্বিতীয়টা যদি ছোট হয়, তাহলে ট্রু রিটার্ন করব। ঠিকই তো আছে? তো এরকম করে দিলাম। এছাড়া আর যে কোনো কন্ডিশনের জন্য আমি কি করতে পারি? সোয়াপ করে দিলাম, মানে সোয়াপ না, জাস্ট রিটার্ন করে দিলাম ফলস। ফলস। হ্যাঁ, ফলস রিটার্ন করলেই ওই দুইটা জিনিস সোয়াপ হয়ে যাবে, জায়গা চেঞ্জ করব। এইরকম ভাবে আসলে সর্ট ফাংশনটারে ডিফাইন করা। টিমই হইব দাদা। হ্যাঁ আমি তো কোথাও লিখতাছি না যে আসলে সোয়াপ করতেছি, কিন্তু হ্যাঁ, ওইটা তো সর্টের কাজ, ওইটা সর্টেই করে ফেলবো। আমি শুধু এই যে বলে দিব sort কখন function এ সোয়াপ করবো। হওয়া দরকার, কখন হওয়া দরকার না। এই যে এখান থেকে যখন ট্রু রিটার্ন করলাম, তখন সে সোয়াপটা করলো না। ট্রু রিটার্ন করলাম, সোয়াপটা করলো না। ফলস রিটার্ন করলাম, সোয়াপটা করে ফেললো। বুঝছি। আর এই কম্পেয়ার ফাংশনটা লেখার সময় এটা মাথায় রাখতে হবে অবশ্যই, এই যে লেস দেন অর ইকুয়ালস টু লেস দেন, এই ব্যাপারগুলোর একটু খেয়াল রাখতে হবে, কেসগুলারে একটু অ্যানালাইজ করে আর কি, যে যদি আমি সমান দিয়ে দিই, এরকম কোনো অবস্থা যাতে না আসে যে কোনো কিছুই রিটার্ন না হয়। যদি কোনো কিছুই কম্পেয়ার থেকে রিটার্ন না হয়, তাহলে কিন্তু সর্ট ফাংশন ক্র্যাশ করব। আর যদি ক্র্যাশ করে, তাহলে তোমার তো মানে রান টাইম এরর আসবে। প্রথমটাও যদি 1 1 হয়, দ্বিতীয় এলিমেন্টটাও যদি 1 1 হয়, তখন কি হবে? তখন তো এটা রিটার্ন করতেছে না। তখন তো তোমার যদি, তখন এই যে আমি এটা রিটার্ন করতেছি, ফলস রিটার্ন করতেছি না, সোয়াপ হইতে, সোয়াপ হইলেও তো কিছু যায় আসে না, কারণ সমানই তো, সমান জিনিসই, সোয়াপ করে দিলেও কিছু যায় আসে না। এ সেকেন্ড লেস দেন অর ইকুয়াল যদি বি সেকেন্ডে, তাহলে ট্রু করে দিতে পারি। বুঝলাম না তোমার কথাটা। 19 নাম্বার লাইনে এ সেকেন্ড, তারপরে তোমার বি সেকেন্ড গ্রেটার দেন এ সেকেন্ড আছে না, এখানে ইকুয়াল, গ্রেটার দেনের সাথে যদি ইকুয়াল দিয়ে দিই, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হইব? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হবে না, কিন্তু কিছু কিছু প্রবলেমে এমন কিছু কেস দাঁড়ায়, ওই জায়গার মধ্যে যায় ভেজাল হইব।
এবং তুমি বুঝবা না যে আসলে কোন জায়গার মধ্যে প্রবলেমটা হইতাছে। আচ্ছা রাসেল, হ্যাঁ হ্যাঁ সামিন বল। এই কম্পেয়ার ফাংশনের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল কাজ করে না। এটা যদি দেস তাহলে ডাইরেক্ট কম্পাইলারেও দেখাবে। আচ্ছা, এই যে সামিনও অনেক ভালো একটা পয়েন্ট কইছে যেটা আমি ভুলে গেছিলাম। এটা হলো লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল। এই যে মানে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলা, মানে একটা আরেকটার সাথে তুলনা করার যে অপারেটরগুলা, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এইগুলা কিন্তু কম্পেয়ারের মধ্যে ডিফাইন করা নাই। মানে সর্টের জন্য যেই আমরা কাস্টম কম্পারেটর বানাই সেটার জন্য ডিফাইন করা নাই, যার কারণে এই জায়গার মধ্যে এরর দিব। এই কারণে এটা ইউজ করা উচিত না। আরেকটা ব্যাপার হলো যে আমার অবশ্যই এরকম মানে একদম ক্লিন কেস রাখা দরকার, যে অবশ্যই যাতে কিছু রিটার্ন করে, এমন কোনো কন্ডিশন যাতে না দাঁড়ায় আমার কম্পেয়ারে যে কিছু রিটার্ন হয় নাই। কিছু রিটার্ন না হলেও এটা ক্র্যাশ করব, আর ওই যে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল দুইটা দিলেও প্রবলেম করব। এই হলো কম্পেয়ার এরিয়া। দাদা আমি না এই রিটার্ন ট্রু আর রিটার্ন ফলস না ভেজা লাগা ফেলতাছে, একটু আবার কয়ে দিবেন? মানে ট্রু কখন ইয়া করুম? এই যে এটার জন্য আপনি এই লাইনটা বারবার রিডিং পড়বেন। আমি এটা রিডিং পড়ি, পরে আমার সবকিছু ঠিক থাকে আর কি, নইলে বেশ লাগে। এখানে আমি লেখাই দাদা রাখছি যে এই ফাইলটা একটু দিয়ে দিয়েন। আচ্ছা, এটা তো শেয়ার করাই আছে। এই যে এটার মধ্যে লিখছি যে কম্পেয়ার ফাংশন চেকস না না, এই যে গুগল ফাইলটা দিয়ে দিয়েন আর কি। হ্যাঁ, এটা আমাদের গ্রুপে শেয়ার করা আছে। আচ্ছা দাদা, ওই ক্লাসরুমে নাকি? হ্যাঁ, দুই জায়গায় আছে। আচ্ছা দাদা, আমি তাহলে পড়ে এই যে নেব। এখানে মূলত বলছি যে কম্পেয়ার ফাংশন চেকস ইফ ইউ ওয়ান্ট টু রিটার্ন ফার্স্ট নাম্বার বিফোর সেকেন্ড নাম্বার। আমি দুইটা নাম্বার নিয়ে তুলনা করতেছি। এখন ফার্স্ট নাম্বার আমার কাছে যেটা আছে ওইটারে আমি সামনে রাখতে চাই কি না সেইটাই রিটার্ন করে। যদি আমি ইয়েস রিটার্ন করি তাহলে সামনে রাখতে চাই, কোনো সোয়াপ দরকার নাই। আর যদি নো রিটার্ন করি তাহলে সোয়াপ দরকার আছে, এটা পাল্টা যাবে, অর্থাৎ নো রিটার্ন করলে আর কি। আমার কোশ্চেনটা আচ্ছা এরকম দাদা। হইব যে প্রথমটা কি প্রথম পজিশনেই ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ইয়েস রিটার্ন করবো, না থাকলে নো রিটার্ন করবো। এই কথাটা বেস করে যদি আচ্ছা। আমি কম্পেয়ার ফাংশনটা লিখি তাহলে আর কোনো প্রবলেম হইব না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক এটা আছে। কোড ফোর্সেসের একটা ব্লগ থেকে মানে এই ইয়াটা লিখছিলাম আর কি, যে ওইখানে বলছে যে তুমি শুধুমাত্র এই কোশ্চেনটারে বেস করে কম্পেয়ার ফাংশনটা লিখবা, যে প্রথমটারে তুমি প্রথমে রাখতে চাও কি চাও না, তাইলেই হইব। তো এই হলো মোটামুটি শর্ট নিয়ে আলোচনা, কাস্টম কম্পারেটর নিয়ে আলোচনা। কাস্টম কম্পারেটর আপনার বিভিন্ন প্রবলেমের জন্য নিজে নিজে লিখতে হইব, এছাড়া কোনো ওয়ে নাই আসলে। এসটিএল এর এই যে এতগুলো টপিক আমরা শেষ করব, শেষ করার পরে এই টপিকগুলো দিয়ে প্রবলেম সলভ না করলে আপনার একটুও ক্লিয়ার হইব না, কারণ প্রবলেমে আপনি লিখতেই পারবেন না। কথা হলো যে আপনার প্রচুর লিখতে হইব, লেখা লেখা জিনিসগুলোর আয়ত্তে আনতে হইব। এই জায়গার মধ্যে আরেকটা দাদা আমার তো এই সিনট্যাক্স গুলো মনে থাকে না, যেমন সেটে যে ইনসার্ট করে করতে হয় আমার এগুলো মনে আসলো না প্রথম প্রথম যে সময় করতাম। হ্যাঁ, আমার এই প্রবলেমগুলো হয় দেখে আমি এই যে এরকমভাবে লেখা নিছি, এই জায়গা থেকে দেখি বা নতুন কিছু লাগলে অ্যাড করে রাখি যাতে পরবর্তীতে দেখা যায় আর কি। তো আরেকটা জিনিস বলা দরকার, এটা হলো এখন তো আমরা শর্ট দেখলাম যে শর্ট হলো, কিন্তু এই শর্টের মধ্যে আমি কিন্তু এটা ফিক্সড করে দেই নাই। মনে করেন যে আমার কাছে 5টা 3 আছে ভেক্টরের মধ্যে, এখন আমি এই ভেক্টরটারে যদি শর্ট করি, কি আছে যে এরকম 3, এখানেও আছে 3, এখানেও আছে 3, তারপরে আছে মনে করেন 2, তারপরে এখানে আছে 5, এরকম আছে। এখন এটারে যদি আমি শর্ট করি তাহলে আসলে কি হইব, 2 চলে যাবে সামনে, পরে 3 3 3, পরে 5, কিন্তু এই রিলেটিভ অর্ডারটা মেনটেন হইব কিনা এটা কিন্তু শিওর না। শর্ট ফাংশনে এটা গ্যারান্টি নাই, অর্থাৎ তাদের রিলেটিভ অর্ডারটা কই মেনটেন দাদা, অল হইব টাইম তো কিনা। শর্ট করে থাকলে এই যে সেম ক্যালকুলেটর তো একলগেই থাকে। এক লগেই থাকে, কিন্তু ওদের আগে যেই পজিশনটাতে ছিল পরেও কি সেম পজিশনে আছে ওইটা কিন্তু গ্যারান্টি দিতাছে না। না ওইটা তো আমাদের দরকারও হয় না, যেমন পজিশন তো সবই চেঞ্জ হয়, শর্ট করলে তো অবশ্যই। পজিশন। ওইটা কিছু কিছু জায়গায় দরকার হয়, ওই জায়গাগুলোতে আপনার স্টেবল শর্ট ইউজ করতে হবে। স্টেবল শর্ট হলো যে আপনার রিলেটিভ অর্ডারটারে মেনটেন করে, অর্থাৎ যদি এই যে এখানে কি এদের মাঝে কোনো সোয়াপের দরকার ছিল, এদের না। মাঝে কোনো সোয়াপের দরকার ছিল না, কিন্তু
শর্ট ফাংশন তো এদের মাঝে সোয়াপ করতেও পারে, কারণ করলেও কিছু যায় আসে না। হ্যাঁ, ওটার তো ইনডেক্স বা যদি ইয়াগুলো তো আর আমরা জানি হ্যাঁ, না বা খেয়াল যদি দরকার হয় না। সোয়াপটা করে তাহলে আসলে তাদের রিলেটিভ অর্ডার কি মেনটেন হয়েছে? না, এটা তো আমরা বলতে পারবো না, হ্যাঁ হ্যাঁ, বা তার মানে শর্ট শর্ট ফাংশন কিভাবে ফাংশনটা, কাজ করে এটা তো আমরা জানি হ্যাঁ না। এটাই বলতেছি আর কি, যে শর্ট ফাংশনটা এই গ্যারান্টিটা দেয় না। যেহেতু এই গ্যারান্টিটা দেয় না, যেসব প্রবলেমে এই গ্যারান্টিটা আপনার দরকার পড়বো, আপনি এলিমেন্ট সর্ট করবেন না, পেয়ার সর্ট করবেন বা একটা স্ট্রাকচারে সর্ট করবেন, তখন যদি আপনার এই গ্যারান্টিটা দরকার থাকে তখন আপনি স্টেবল সর্টটার ইউজ করবেন। স্টেবল সর্ট আপনার এই রিলেটিভ অর্ডার মেনটেন করার যে গ্যারান্টি সেটা দিব। এই যে আমি যে কাস্টম কম্পারেটরটা লিখছি এখানে কিন্তু এই যে ফলস রিটার্ন করে দিলাম। যদি হ্যাঁ। আমার যদি সোয়াপ করার দরকার নাও থাকে তাইলে ওইখানে সোয়াপ হইতে পারে, ঠিক না? এই কাজটা আটকানোর আচ্ছা। জন্য ওই স্টেবল সর্ট ওই জিনিসটা মেনটেন করে চলে আর কি। স্টেবল সর্টের অ্যালগরিদমটা আচ্ছা, ওইরকম তাহলে ভাবে কাজ স্টেবল করে। সর্ট বলতে কি কম্পেয়ার ফাংশনটা দেয়া করা এটারই বুঝাইতেছেন? না না না, স্টেবল সর্ট হলো যে রিলেটিভ অর্ডারটা মেনটেন হইব, যে আমার কাছে যে কিন্তু এটা উপাদানগুলো আছে কিভাবে করুম? এটা তো ওই সর্ট ফাংশন নিজেই করব, স্টেবল সর্ট নিজেই করব ভিতরে। ও আচ্ছা। আমি তো স্টেবল সর্টের জন্য জাস্ট এতটুকু লিখবো, স্টেবল সর্টের জন্য এই যে এরকম লিখবো আর কি, স্টেবল আন্ডারস্কোর সর্ট, এই যে এতটুকু লিখবো। এই সর্টটাও আগেরটার মতোই সর্ট করব, আমার কম্পেয়ার লিখলে সেটা মাইনাই করব, কিন্তু ওই রিলেটিভ অর্ডারটা মেনটেন করব, ঠিক আছে? আচ্ছা দাদা, এটা আমি এই আজকে ফার্স্ট জানলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আমি বছর খানেক আগে একবার ইউভির একটা প্রবলেম করছিলাম, তখন স্টেবল সর্ট লিখলে মানে অ্যান্সার দেখছি লাস্টে মানে কোনোভাবেই সলভ হয় না। পরে অ্যান্সার দেখলাম ইউডিবাগের সব মিলে অ্যান্সার দেখলাম, পরে দেখলাম যে স্টেবল শর্ট লিখছে। তো স্টেবল শর্ট খুঁজলাম কিন্তু তখন বুঝি নাই যে আসলে এটা কি। পরবর্তীতে এখন বুঝতে পারছি যে এটা হলো এরকম একটা রিলেটিভ অর্ডার মেনটেন করার জন্য ইউজ করে, যে আপনার গ্যারান্টি দিব যে যেই জায়গায় সোয়াপ দরকার নাই সেই জায়গায় সোয়াপটা সে করবো না, কিন্তু শর্ট ফাংশনের মধ্যে যেই জায়গায় সোয়াপ হইলে কোনো প্রবলেম নাই সেই জায়গায় সোয়াপটা সে করতেও পারে। আচ্ছা ঠিক এই আছে হলো দাদা। এই হলো ডিফারেন্স আর কি। তো এই স্টেবল সর্ট সম্পর্কে এই জায়গায় লিখছি, যে আপনি এই জায়গা থেকে আর কি ইয়াগুলা দেখে নিতে পারেন যে আসলে কি কি ইউজ করে। স্টেবল সর্ট তো ইন্টারনালি এই যে মার্জ শর্টে ইউজ করব, বা স্টেবল সর্ট অ্যালগরিদম কোনগুলা এইগুলাও মানে ইয়া আছে আর কি, যে মার্জ শর্ট, ইনসারশন শর্ট, বাবল শর্ট, দাদা আমি না ওই ইয়াটা একটু খেয়াল নাই কাজ, যেমন শর্ট ফাংশন তো হচ্ছে আপনার মার্জ শর্ট, কুইক শর্ট আর কাউন্টিং শর্ট, এই তিনটার কম্বিনেশন না, মানে কম্বিনেশন করে শর্ট ফাংশনটা করা হয়েছে। যেমন ভ্যালু যদি অনেক বেশি হয় তাহলে কুইক শর্ট ব্যবহার করা হয়, ভ্যালু কম হইলে মার্জ শর্ট, এমন কি যেন একটা পড়ছিলাম হ্যাঁ, ওই গিগ ফর গিগসে। এই জায়গার মধ্যে আসলে অনেক অপটিমাইজেশন ইউজ করছে ইন্টারনালি, যার কারণে আসলে হ্যাঁ। আপনার আমি কি ধরনের জিনিসপাতি সর্ট করতে চাইতাছি, এটা কি লিস্ট, এটা কি পেয়ারের লিস্ট, এটা কি ভেক্টর, নাকি এটা কি অন্য কিছু, এটা কি ডিরেক্টলি অ্যারে, বা অ্যারের উপাদানগুলো কি ছোট ছোট, অ্যারের উপাদানগুলো কি অনেক বড় বড়, এইসব বিভিন্ন কিছুর উপর বেস করে সে বিভিন্ন অ্যাকশন নেয় আর কি সর্টিং অ্যালগরিদমটা। এখন সে আসলে কোন অ্যাকশনটা নিব সেটা তো আর আমি জানি না। তো এই কারণে আমার যেটা জানা দরকার যে আমার রিলেটিভ অর্ডার মেনটেন করা দরকার কিনা, যদি দরকার থাকে তাহলে আমার অবশ্যই স্টেবল সর্ট ইউজ করতে হবে। এখন স্টেবল সর্ট কোনগুলা, যেগুলা স্টেবল সর্টিং অ্যালগরিদমরে ফলো করছে সেইগুলা দিয়া বানাইছে। স্টেবল সর্টিং অ্যালগরিদমের মধ্যে পড়ে মার্জ সর্ট, ইনসারশন সর্ট, বাবল সর্ট, বাইনারি ট্রি সর্ট এগুলা। আর কুইক সর্ট যেটা, হিপ সর্ট, সিলেকশন সর্ট, এইগুলা হচ্ছে একদম স্ট্রিক্টলি আনস্টেবল সর্টিং অ্যালগরিদম। মানে হইতেছে এগুলা যে আপনার স্টেবিলিটির কোনো গ্যারান্টি দিব না, যেই জায়গার মধ্যে আচ্ছা। সোয়াপ হইলেও কোনো প্রবলেম হবে না ওই জায়গায় যে সে সোয়াপ কইরা ফেলবো নাকি করবো না সেটার কোনো গ্যারান্টি দিব না আর কি। এই গ্যারান্টিটা পাওয়ার জন্য আপনার স্টেবল সর্ট ইউজ করতে হবে, এই আর কি। আর আচ্ছা স্টেবল দাদা। সর্টটা আমরা একবারে সর্টের মতো করে এলেই কোনো ডিফারেন্স নাই, ওই বাড়তি একটা সুবিধা পাওয়া ছাড়া। তারপরে আচ্ছা, তারপরে এই সর্টিংয়ে আরেকটা জিনিসই বাকি থাকে যে স্ট্রিং রে সর্ট করা। স্ট্রিং রে সর্ট করাটা কিন্তু একটা ভেজাল্লা ব্যাপার। কেমন ভেজাল্লা ব্যাপার? স্ট্রিং তো আসলে ক্যারেক্টার নিয়ে কাজ করতেছে, ঠিক না? তো ক্যারেক্টারের মধ্যে তো ভেজাল আছে। কীরকম ভেজাল? আমি এরকমভাবে একটা স্ট্রিং নিলাম, মানে ক্যারেক্টার নিলাম কিছু, আচ্ছা স্ট্রিংই নেই, স্ট্রিং
এস। আচ্ছা দাদা আমার এখানে- এখানে একটা কোশ্চেন। আচ্ছা বলেন কি কোশ্চেন? হ্যাঁ দাদা, যেমন ইন্টিজার ডাটা টাইপের আপনার সাইজ হচ্ছে 4 বাইট করে নিবে একটা একটা ইন্টিজার ইয়ার জন্য, এমন স্ট্রিং এর এরকম কি কোনো সাইজ আছে? যেমন ক্যারেক্টার ইয়ার আছে কিন্তু স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য 1 বাইট করে নিব। প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য 1 বাইট কইরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দাদা। এটা আমি সাইজ অপারেটর ইয়ে দিয়ে লিখছিলাম কিন্তু আসে না, মানে আসছিল কি 4 আসছিল, মানে 4 ইয়া দিছিলাম ওটা তখন বুঝতেছিলাম না। আচ্ছা দাঁড়ান, আমি এই জায়গার মধ্যে একটা বাড়তি জিনিস দেখাইতে চাইতেছি, এটা একটু লিখি। এই যে আমি একটা স্ট্রিং লিখলাম এস, এবং এটার মধ্যে কিছু রাখলাম। কি রাখলাম? এরকম কিছু বড়, আবার কিছু, তারপর বড়, আবার কিছু। এই যে এটারে সর্ট করলাম, এটারে সর্ট করি। এই দেখেন এই জায়গার মধ্যে কিন্তু একটু ঝামেলা আছে। অনেক প্রবলেমের মধ্যে আপনার এমন চাইতে পারে ছোট অক্ষর হোক বড় অক্ষর হোক, যেটা সি সেটা সি সামনেই থাকবো, সি এর পরেই ই যাইব। কিন্তু এই জায়গার মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন যে এ বড় হাতের এর পরে বড় যে হাতের ই ঠিক আছে, মতন বড় short হয় হাতের নাই। ওয়াই আসছে। তো এই ব্যাপারটা কেন হলো? কারণ হলো বড় হাতের যেই ক্যারেক্টারগুলো সেগুলোর আস্কি ভ্যালু কম, ছোট হাতের যেই ক্যারেক্টারগুলো সেগুলোর আস্কি ভ্যালু বেশি, ঠিক বেশি না? হ্যাঁ। তাইলে এই ক্ষেত্রে হ্যাঁ। তো সে ঠিক কাজই করছে, কিন্তু আমার তো ওই কাজটা দরকার। তাইলে আমি কি করতে পারি? ওই আমার কম্পেয়ার ফাংশন লিখতে হইব, এছাড়া কোনো অপশন নাই, ঠিক না? হ্যাঁ দাদা। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রবলেমে বিভিন্ন কন্ডিশন আপনারা দিব, তখন কম্পেয়ার ফাংশনটা লিখতে হইব। ঠিক আছে, যে কম্পেয়ার আচ্ছা। ফাংশনটা লিখে আপনি এটা ফাইনাল করবেন, বড় হাতের অক্ষর হোক ছোট হাতের অক্ষর হোক, যেটা ছোট সেটাই আগে থাকবে। এখানে ডি আগে আসার কথা ছিল, বড় হাতের ওয়াই এটা পরে যাওয়ার কথা ছিল। এই ব্যাপারগুলোর হ্যান্ডেল করার জন্য আপনার কম্পেয়ার ফাংশনটা নিজে নিজে লিখবেন। হ্যাঁ দাদা, লজিক ইয়া দিয়া মানে কি করলে এটা হ্যাঁ, ইয়া হ্যাঁ। হইব কি হইব না নিজের লেখা লাগবে আর কি। হ্যাঁ, এটা নিজে চিন্তা করবেন, নিজে লিখবেন। এরকম বিভিন্ন প্রবলেমে বিভিন্ন কন্ডিশন দিব। সর্টিং এর প্রবলেমগুলো এরকমই হয় যে আপনার কম্পেয়ার ফাংশনে নিজের মতো করে সর্টিংটা লেখা লাগে, এই আর কি। দাদা এইখানে আমরা ভুল তো লিখুম, মানে এটা রিটার্ন টাইপটা হইব ভুল, কিন্তু এখানে ডাটা টাইপ গুলা কি ক্যারেক্টার টাইপের হইব না স্ট্রিং এর, এটাই তো বুঝতাছি না। আপনার কম্পেয়ার ফাংশন যখন লিখবেন, এই যে এই হ্যাঁ। স্ট্রিংটারে আমি সর্ট করার জন্য ওই কম্পেয়ার ফাংশন যেটা লিখবো, ঠিক আছে? হ্যাঁ। কম্পেয়ার ফাংশনটা তো আমি এখানে লিখবো, ঠিক না? ওইটা তো ভুল হ্যাঁ। টাইপেরই হইব। আমি ভুল দুইটা type-এর হইবো, ক্যারেক্টারে সোয়াপ করতে চাই কি না, যদি চাই ইয়েস, না চাইলে নো। এখন আমার রিটার্ন টাইপটা ভুলই থাকবে সবসময়, সিএমপি লিখবো। আচ্ছা। তারপরে আচ্ছা, এটার মধ্যে অবশ্যই দুইটা ইয়া নিতে হইব। ক্যারেক্টার ইয়া নিতে হইব। হ্যাঁ, এরকম ভাবে নিতে হইব। আচ্ছা দাদা, আর্গুমেন্ট আর প্যারামিটার কোনটারে জানো বলে? মানে এই ইয়া থেকে যেটা দিয়ে ওইটারে কি বলে প্যারামিটার, আর এটারে কি আর্গুমেন্ট বলে? ভাই, আমার তো এত কিছু নামটা মনে নাই, আমি ইউজটার উপর গুরুত্ব দিছি আর কি, নামটা আচ্ছা, বলতে পারতাছি না না। আমি দেখছিলাম এদের কাই। থিওরিটিক্যাল পার্টগুলো ভেজাইলা লাগে আর কি। তো এই যে এরকম ভাবে দুইটা নিলাম, হয়তো বা এই জায়গায় আমার রেফারেন্স নেওয়া লাগতে পারে, জানি না। এই যে এই জায়গার মধ্যে রেফারেন্স নেওয়া লাগতে পারে, শিওর না। যদি নেওয়া লাগে তাহলে রেফারেন্স নিলাম, তারপরে আমার কম্পেয়ার ফাংশন লিখতে হইব। এই জায়গার মধ্যে আমি কি করব, যে প্রথমেই আমি এ এর মধ্যে তো একটা ক্যারেক্টার আছে, ঠিক না? তো আমি ক্যারেক্টারটা যদি বড় হাতের হয় তাহলে বড় হাতের রাখলাম, আর যদি ছোট হাতের হয় সেটার বড় হাতের বানায় লইলাম। তাতে এখানে বা বড় বড় হাতের ছোট হাতেরটারে- হাতের
হ্যাঁ হ্যাঁ মানে এই কই যে যে আমি এরকম 65 লিখলাম। থেকে 97 এরকম করে হ্যাঁ, করুম হ্যাঁ। লজিকটা দিমু। হ্যাঁ, ইফ এ লেস দেন, আচ্ছা, গ্রেটার দেন অর ইকুয়ালস টু এ, দাদা ওই যে and সামিন দাদা বললো না যে গেটার দেন ইকুয়াল এগুলো কাজ করবো না। আচ্ছা সামিনে তো একটা ভালো কথা কইছে। আচ্ছা তাইলে আমি এই জায়গার মধ্যে এসকি ভ্যালুটাই লিখা দিব ডাইরেক্টলি। এ হ্যাঁ, ST ভ্যালু কত? ভ্যালুগুলাই লেখা 65 লাগবো। না? 65 না? 64 থেকে বড় হইতে হইব, হ্যাঁ 64 বাইরে দিব। 98 থেকে ছোট হইতে হইব। এরকম ভাবে লেখা এটার বড় বানাবো ফার্স্টে, এরে যোগ করে আচ্ছা। এসকি ভ্যালু বড় বানায় দেব, তারপর দুটার মধ্যে কম্পেয়ার করব, তাইলেই কিন্তু আমার ওই মানে কন্ডিশনটা ফিল আপ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ দাদা বুঝছি, এটা করতে পারবো হ্যাঁ না। হ্যাঁ এরকম ভাবে স্ট্রিং এর মধ্যে বিভিন্ন টাইপের কন্ডিশন দিতে পারে, যেগুলোর মধ্যে আমাদের ওই কাস্টম সর্ট লিখতেই হবে, এছাড়া কোনো ওয়ে নাই আর কি। তো এই কাস্টম সর্টের জন্য স্ট্রিং এর পার্টটারে আমি একটু লেখা রাখছিলাম কোন জায়গায় যেন, এটার মধ্যেই আছে হয়তো, স্ট্রিং এর পার্টের মধ্যে আছে। আচ্ছা কোন জায়গায় লিখছি ঠিক জানি না। তো এই মোটামুটি আলোচনা ছিল আর কি আজকে। কারো কোনো কোশ্চেন আছে বা এরকম কিছু? আচ্ছা দাদা এই স্টাইল গুলো পড়ার জন্য ভালো একটা ব্লগ বা ভালো একটা ইয়া যদি বলে দিতেন। মানে ভালো আসলে এক জিনিস থেকে পাওয়া যায় না, আমি অনেক মানে জিনিসগুলারে ঘাটাঘাটি কইরা কিছু জিনিস ভালো লাগে, একই ব্লগের মধ্যে সব কিছু ভালো লাগে না, এটা হলো প্রবলেম। কিছু কিছু নোট লিখতে সুবিধা হয়েছে, কম্পেয়ার ফাংশন টাংশন এইগুলা লিখতে সুবিধা হয়েছে ইয়া থেকে, ওই কুটশেফের কিছু ব্লগ আছে, কুটশেফের মধ্যে এসটিএল নিয়ে লেখা ব্লগ আছে ওই জায়গা থেকে। তারপর ওই সবচাইতে বেশি ইউজ হয়েছে আমার এই জায়গার মধ্যে, আমি জিনিসগুলো জানার জন্য যেটা ইউজ করছি c++.com, যে সাইটটা একবারে ডাইরেক্ট ডকুমেন্টেশন, যেটা আচ্ছা ডাইরেক্ট ডকুমেন্টেশন থেকে জানলে আপনার কোনো কিছুতে মানে ঘাটতি থাকে না আর কি। হয়তো জিনিসগুলো মজার লাগে না কিন্তু ঘাটতি থাকে না আর কি। আর একবার কনসেপ্টগুলো জানা হয়ে যাইলে পরে আপনার শুধু দ্বিতীয়বার তো শুধু ইউজ করার সময় আপনার দেখলেই চলে, আর কি দেখতে হইব সেটাও আপনি জানেন, এরকম আর কি। আচ্ছা আচ্ছা। তো আজকে মোটামুটি আমাদের এই যে সিকোয়েন্স কন্টেইনারগুলো শেষ হলো, আরেকদিন হয়তো এই অ্যাসোসিয়েটিভ কন্টেইনার যেগুলা এইগুলা দেখা লাগবো। 3 নাম্বার দিনে এইগুলা মোটামুটি 3টা ক্লাস লাগবো এই শেষ করতে, এসটিএল এর পার্টটা শেষ করতে। স্যার আসল ভিডিওটা কোথায় আপনি? ভিডিও তো মোটামুটি রেকর্ড হইতাছেই, ভালোই বড় হয়েছে, 1 ঘন্টা 42 মিনিট। ভিডিও কোথায় পাওয়া তো যাবে? ভিডিওটা কেমনে দেবো এটাও তো কথা। ওই যে সামিনের ইউটিউব চ্যানেলে দিয়ে দেন।